একটা মোরাটার পেনাল্টি সবাই সেভ করে। আর ফাইনালে এইভাবে বলা তো যাবে না। এটাতে একই সঙ্গে মানে ল্যাংলে পুরো সরে গিয়ে আরেকটা অ্যাসিস্ট করেছে। বাই প্রোডাক্ট একজনের বল আরেকজনের পজিশনিং এই দুটো মিলেছিল। সেখান থেকে আমারও মনে হয় গেম রিডিং বা ম্যাচ রিডিং, সাবস্টিটিউশন, ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস এসব নিয়ে ওলে হ্যাজ স্টিল আ লং ওয়ে টু গো। থেকে ফলো করছি, মানে দেখতে টম ক্রুজের মতো আমায় লাগে। আমি জানি কম বয়স, কিন্তু লাগে যথেষ্ট বয়স আমার। নমস্কার, ফুটবলের আড্ডায় আপনাদের স্বাগত। আজকে আমরা শুক্রবার দিন যেই আমরা চেষ্টা করি শোটা আনার, যে আমরা একটা ফ্রি উইলিং কনভারসেশন করব, সবাই সবকিছু মতামত রাখবে বিভিন্ন টপিক নিয়ে। কিন্তু আজকে অনেক কিছুই হয়েছে ফুটবল ওয়ার্ল্ডে। আজকে একটা সাইজমিক ট্রান্সফার হয়েছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে গেছে। সেটা কালকে রাত্রিরে মনে হচ্ছিল ম্যানচেস্টার সিটি যাবে। যখন আজকে রোনাল্ডোর প্লেন তুরিন থেকে ওঠে, তখনও খবর যে ম্যানচেস্টার সিটিতে যাবে। লিসবনে নামার আগেই খবর চেঞ্জ হয়ে গেছে যে ম্যানচেস্টার ইউনাইটেডে আসছে। এর পেছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে পাইলট ওই প্লেনটা চালনা করছিল, সেই পাইলটটাকে নাকি গ্লেজাররা কিনে নেয়। তো যদিও খবর ছিল যে হর্জে মেন্ডেস মোটামুটি গত 3-4 দিন ধরেই শেখদের কাছে বলে বেড়াচ্ছে যে আপনারা রোনাল্ডোকে নিন, প্রায় হাত জোর করে বলছিল। শেখরা তাতেও মোটামুটি নিমরাজি হয়েছিল, বলেছিল যে না, আমরা কিন্তু পয়সা দেব না। তো জুভেন্টাসকে বলেছিল যে ঠিক আছে, তোমাদের হাত থেকে আমরা এই মানে গোদের ওপর বিষ ফোড়ার মতো রোনাল্ডোকে তুলে নেব, কিন্তু আমরা পয়সা দেব না। তখন জুভেন্টাসের লোকজন বলছিল যে আরে আমরা 100 মিলিয়ন দিয়ে একটা প্লেয়ারকে কিনেছি, সে কিনা এত বছর ধরে কি বলে ব্যালন দেওয়ার পেটে এসছে, কিন্তু তাকে তোমরা এখন বলছো বিনা পয়সায় নিয়ে যাবে, এটা তো হতে পারে না। তো যাই হোক, কিন্তু রোনাল্ডো তখন বলে দেয় যে ঠিক আছে, না আমি তো যাবই। তখন বলে যে ম্যানচেস্টারেই যাচ্ছি। তো সেইভাবে প্লেনটা ওঠে, টেক অফ করে। কিন্তু বিশেষ সূত্রে জানা গেছে যে সেই সময় গ্লেজাররা যে ওইখানে যে প্লেনের যে পাইলট ছিল তাকে হাতিয়ার করে দেয়, এবং তাকে হাতিয়ার করে বলে যে না, তুমি প্লেনটা এই দিকে না নিয়ে গিয়ে এই দিকে নিয়ে এসো, মানে উল্টো দিকটায় নিয়ে এসো। এবং এই ফাঁকে আরেকটা যেটা ম্যানচেস্টার ইউনাইটেডরা করে ফেলে, সেটা হচ্ছে বলে যে না আমি ওই ভিসা ফি আর বাদবাকি যেসব ফি, এইসব ফি বাবদ বোধহয় 12 থেকে 15 মিলিয়ন দেবো জুভেন্টাসকে। এই কথাতে জুভেন্টাসও বলে, হাততালি দিয়ে নেচে ওঠে, বলে যে না ঠিক আছে, তাহলে আমরা ম্যানচেস্টার ইউনাইটেডকেই বিক্রি করব। এবং সেটাই হচ্ছে নেপথ্যের ঘটনা যেটা আমাদের কাছে এসছে। মানে এত রোমাঞ্চকর ট্রান্সফার বেসিক্যালি লাস্ট হয়েছিল যখন কৃষাণু বিকাশ ইস্ট বেঙ্গল মোহনবাগানের মধ্যে ট্রান্সফার হতো, তারপর এই হলো। হ্যাঁ, মানে ওই সেই ইয়েতে কি বলে ট্যাক্সির ইয়েতে মানে পেছনে লুকিয়ে গিয়ে চলে যেত, সেই রকমই অনেকটা ব্যাপারটা হয়েছে। যখন পাড়ি দিয়েছিল জুভেন্টাস থেকে, তখনও বলেছিল যে না আমি ম্যানচেস্টারেই যাচ্ছি, কিন্তু তারপরে ওই মানে ওই পাইলটের কাছে একটুখানি হওয়াতে উল্টো দিকে চলে এসছে। ম্যানচেস্টারের একটা ট্যাক্সিতে উঠিয়ে প্লেয়ার কিনেছিল ডিমিটার বারবাটভকে, সেটা এখনো মনে আছে 2008 সালে। এবার রোনাল্ডোর খবরটা আরে একটু কম রঙিন। কালকে রাত্রিবেলা খবর হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ সারা রাত্রি রোনাল্ডোকে ফোন করে গেছে। আর আজকে সকালবেলায় মোস্ট প্রবাবলি ট্রান্সফারটা ডিসাইডেড ছিল, কেন কি প্যাট্রিস এভরা একটা টুইট শেয়ার করে যেখানে রোনাল্ডোর সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলেছে, আর রোনাল্ডো সেখানে বলেছে যে আমি ইউনাইটেড জয়েন করছি। সে সকালবেলায় বলে দিয়েছিল। আচ্ছা, তো ব্যাপারটা হলো এক মিনিট, রোনাল্ডোর এই বক্তব্যগুলোর বাইরে আমাদের যে দুজন অতিথি আছে তাদের কি একবার পরিচয় করিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, আমরা রোনাল্ডোকে নিয়ে ভুলে গেলে চলবে না। অতিথি এসছে, সৌম্যজিৎ দাকে সবাই চেনেন।
উনি আজকে আর্সেনালকে ডিফেন্ড করতে এসেছেন, কিন্তু কতটা ডিফেন্ড করতে পারবেন আমি জানি না। আমাদের কিন্তু একটা প্রতিজ্ঞা ছিল যে আমরা পরের আমাদের হ্যাঁ। শোতে আমরা আর্সেনালের একজন ফ্যানকে এই মঞ্চে জায়গা দেব, আমাদের মঞ্চে যা যা অ্যান্টি আর্সেনাল বক্তব্য আছে সেগুলোকে খণ্ডাতে বা সেগুলোর এগেনস্টে কথা বলতে। আর আমাদের সঙ্গে আছেন আজকে নতুন দীপ সরকার চেলসি ফ্যান। উনি Hello. উনি বহুদিন ধরেই আমাদের সঙ্গে যোগাযোগে আসেন, আমাদের সঙ্গে ফুটবল খেলাও দেখেছেন, অনেক জায়গায় ডিসকাশন হয়েছে। উনি একটা খুব বড় ফেসবুক গ্রুপের ফাউন্ডার, ফুটবল ইন আওয়ার ব্লাড, সেই ফেসবুক গ্রুপের ফাউন্ডার। তো দীপ সরকার, দীপদা, আপনি একটু আপনার কিছু বলুন। না, আমি তো ভিভ দা নই, ফার্স্ট অফ অল আই থিঙ্ক আমি তোমাদের থেকে অনেকটাই ছোট আর কি। হ্যাঁ, ট্রান্সফারটা মানে আমার কাছে যেটা মানে আমি আজকে একটু মানে ভাবছিলাম যে সকাল অবধি আমাকে যখন সুপ্রদীপ আমাকে বললো যেটা বলতে হবে, তো আমি ভাবলাম যে ঠিক আছে, সিটিতে যাবে, গুয়ার্দিওলার সাথে কিরকম ট্যাকটিক্সে খেলবে রোনাল্ডো, সেসব নিয়ে যেটা বলবো। বাট বাই ইভিনিং মানে জিনিসটা যেভাবে মানে ডেভেলপমেন্ট হলো, মানে ইটস লাইক মানে জাস্ট বলার বাইরে। অ্যান্ড মানে তুমি যদি দেখো এই যে গোটা ট্রান্সফার উইন্ডোটা মানে মানে একটা টাইমে যখন মানে মানে ইটস লাইক মানে ব্যালেন্ডিওরে মেসি আর রোনাল্ডোর ফাইট দেখেছি, ঠিক আছে। এই ট্রান্সফার উইন্ডোতে যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে কে টেক্কা দিল, মানে ইজ ইট দ্য রোনাল্ডো গোয়িং টু ম্যানচেস্টার ইউনাইটেড অর মেসি লিভিং বার্সেলোনা, কোনটা, হুইচ ইজ দ্য বিগার থিং দ্যাট হ্যাপেন্ড দিস ট্রান্সফার উইন্ডো? তো তোমাদের কি মত, মানে হুইচ হ্যাজ বিন দ্য লাইক দ্য বিগেস্ট ট্রান্সফার ইন দিস এন্টার উইন্ডো? না মানে দেখো, এটা তো সৌম্যজিৎ বলেই দিল যে শেষ হয়েছিল কৃষাণু বিকাশ আর এই হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এর মাঝে মেসি টেসি আসে না, এর মাঝে মেসি আসে না। আচ্ছা, না, আমি একটু বায়াসড ইউনাইটেড ফ্যান। আমার রোনাল্ডো এসছে, সেটা একটা আমার জন্য বিরাট ভালো খবর। প্রায় 12 বছর ধরে এই জিনিস, আমার তখন 21 বছর বয়স যখন রোনাল্ডো ছাড়ে, আর এখন আমার 33 বছর বয়স। তো 12 বছর হয়ে গেছে রোনাল্ডো চলে গেছিল। আমি কালকে রাত্রিতে এক্সপেক্ট করতে পারিনি এটা হবে। সো আমি প্রচন্ড হ্যাপি। কৃষাণু রোনাল্ডোর জার্সিটা কি জ্বালিয়ে দিয়েছো না আছে অক্ষত? আমার কোনো রোনাল্ডোর জার্সি নেই, আমার একটা রবিন ভ্যান পার্সি জার্সি আছে, যেটা তুমি আমাকে কিনে দিয়েছিলে, সেটা আমার মনে আছে। পয়েন্ট ইজ, রোনাল্ডোর ফেরাটা আমার জন্য একটা বিরাট ভালো খবর। আর এখনো কোয়ালিটি প্লেয়ার, এখনো 25 গোলস পার সিজন গ্যারান্টি দিতে পারে। সো ইউনাইটেডের গোল স্কোরিং এর অসুবিধা হওয়া উচিত না। জানি না ডিফেন্সিভ মিডফিল্ডে কে খেলবে, কিন্তু ফরওয়ার্ড আর ডিফেন্স নিয়ে এবছর চাপ নেই। এবার রোনাল্ডো ম্যানচেস্টার না, ইউনাইটেড, এবার কৃষ্ণেন্দু, আমার একটা প্রশ্ন, এটা ইন্টারেস্টিং তুমি কথাটা বললি, সেটা হচ্ছে যে 25 গোলস। এবারে তোর কি মনে হয় যে লা লিগাতে যেরকম প্রলিফিক ছিল, বা ইভেন জুভেন্টাসও যথেষ্ট প্রলিফিকই ছিল, তো প্লাস এখন দুটো কনসিডারেশন আছে, একটা হচ্ছে প্রিমিয়ার লিগের প্লেইং স্টাইলটা একটু ডিফারেন্ট, আর সেকেন্ড হচ্ছে রোনাল্ডোর কিন্তু বয়স হচ্ছে 37 বছর বয়স হয়ে গেছে। মানে কি মনে হয় একই রকম প্রলিফিক থাকতে পারবে নাকি ইটস আ বিট অফ আ রিস্ক যেটা হয়ে যায়? এই প্রশ্নগুলো জলাতানকে নিয়েও ছিল যখন জলাতান ইউনাইটেড জয়েন করে, যে জলাতান কি ইউনাইটেডে গোল করতে পারবে, প্রিমিয়ার লিগে পুশ করতে পারবে। এরা যেই লেভেলে প্লেয়ার, যেরকম ফিটনেস রেখেছে রোনাল্ডো, এমন না, রোনাল্ডো ইজ নট এ 36 ইয়ার ওল্ড ওয়েন রুনি। তো সেটা দেখতে হবে। রোনাল্ডো একজন প্রচন্ড ফিট লোক, ফিটনেস নিয়ে কোনো অসুবিধা হওয়া উচিত না। আর গোল চেনে, যে স্ট্রাইকার গোল চেনে, আর আমরা অনেক চান্স ক্রিয়েট করি, সেটা নিয়ে আমাদের অসুবিধা নেই। তো আমি খুব একটা বেশি ওয়ারিড না যে রোনাল্ডো এখানে এসে ফ্লপ করবে। না, আমার একটা হালকা প্রশ্ন আছে। আচ্ছা, না, আমার একটা ছোট্ট প্রশ্ন। অ্যাজ আ ফুটবলার হয়তো খুব ভালো মানে খেলবে বা মানে সাকসেসফুলি হবে। অ্যাজ আ ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার এই সিজনটা কেমন কাটবে রোনাল্ডো? রোনাল্ডো সলশায়ারের টিমমেট ছিল 4 বছর ধরে, এইটুকু আমার মনে আছে। আর অলে গুনার সলশায়ারের এখন এই দুবার পরপর চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশন, তারপরে সেকেন্ড হয়ে যাওয়া। এখন সলশায়ারের একটা অথরিটি আছে এই ক্লাবে, যেটা অনেক ম্যানেজারের আগে ছিল না। আমি সেটা ক্লিয়ারলি বলতে পারি, কেন কি কোনো প্লেয়ার সাইন হয় না ওর কনসেন্ট ছাড়া, কোনো মুভমেন্ট হয় না কনসেন্ট। মানে বেসিক্যালি সলশায়ারের যে অথরিটিটা আছে, সেই অথরিটিটা না ভানাল এনজয় করেছিল, না মরিনো এনজয় করেছিল। সো সলশায়ারে আমার সেই প্রবলেম, সেই চিন্তা নেই যে সলশায়ারের ওপরে রোনাল্ডো যাবে। কিন্তু আমার ভয় যেটা, ভয় মানে ব্যাপারটা হলো রোনাল্ডোকে ইউনাইটেড কিনেছে, এবার সলশায়ারে আর কোনো এক্সকিউজ নেই। না, এবার আমার ছোট্ট একটা প্রশ্ন আছে এখানে, যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো
যে জুভেন্টাস ছাড়বে, এটা তখন মোটামুটি ঠিক হয় যখন জুভেন্টাস আলেগ্রিকে নিয়ে আসে। আলেগ্রি হচ্ছে মোটামুটি ইতালিতে একজন স্বনামধন্য ম্যানেজার, মোটামুটি মানে ওয়ান অফ দ্য টপ ম্যানেজার্সই বলা যায়, মানে ওয়ার্ল্ড স্টেজে টপ ম্যানেজার বলা যায়। এবং একজন টপ ম্যানেজার যখন আসবে তখন সে ওই একটা প্লেয়ার যে ট্র্যাক ব্যাক করে না, যাকে ওরিয়েন্ট করে পুরো খেলাটা খেলতে হবে, সেরকম একটা প্লেয়ারকে, একটা যে টিমটা এক্সপেক্টেড চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, যে টিমটা এক্সপেক্টেড সেরিয়া জিতবে এবং গত বছর জেতেনি, তার কাছে কিন্তু একটা মানে খাপ খায়নি। এটা হচ্ছে প্রথম কথা। তো সেই জন্য রোনাল্ডোর প্রথম ছাড়ার ইচ্ছেটা জাগে, মানে ওই মেসিকে দেখে কিন্তু যে লোভ লেগেছে যে আমিও ছাড়বো তা কিন্তু নয়। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে রোনাল্ডোর কিন্তু ইচ্ছা কোনোদিনই ছিল না যে আমি আবার ম্যানচেস্টার ইউনাইটেডেই যাব। মানে এটা ওই জর্জ মেন্ডেস মানে ওই পিএসজি সিটি খেতে 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 তারপরে কিন্তু বাই ওই ফাঁকতালে ওই ওই মানে ওই প্লেনের ইয়েটাকে হাইজ্যাক করার মতনই কিন্তু ইউনাইটেডে এসছে। তো অতএব এটা কিন্তু প্ল্যান্ড ট্রান্সফার নয়, কোনো দিক থেকেই প্ল্যান্ড ট্রান্সফার নয়। যেমন আমরা জানতাম যদি মেসিকে যদি বার্সেলোনা ছাড়তে হয় তাহলে মেসির যাওয়ার জায়গা একমাত্র পিএসজি, যার অন্য কোনো জায়গা নেই, ঠিক আছে। কিন্তু রোনাল্ডোকে ছাড়লে জায়গা ছিল হচ্ছে পিএসজি বা সিটি। তো অবভিয়াসলি পেপ গুয়ার্দিওলা বলল যে আমি তো মেসির স্মৃতির সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তো সেই জন্য পেপ গুয়ার্দিওলা মেসির ওই যে মেমোয়ার্স যে মুভিটা হবে তাতে তো অভিনয় করবে, তো বললো ওই মুভিটায় আমি অভিনয় ছাড়তে পারবো না, তাই জন্য ও নিল না। তো এই দুটো কারণে কিন্তু এখন এসছে, মানে এটা কিন্তু একটা খুব অপরচুনিস্টিক পারচেজ, এটা কিন্তু প্ল্যান্ড পারচেজ নয়। এখানে আমার দুটো কথা আছে। এখানে কিন্তু ম্যানেজারেরও একটা দাবি, আমার মনে হয় না ম্যানেজার দাবি করেছিল যে আমাকে একটা ফরওয়ার্ড দাও, ম্যানেজার বোধহয় দাবি করেছিল আমাকে কিছু মিডফিল্ডার দাও। এখানে আমার দুখানা কথা আছে। একটা হচ্ছে সিটির এখন একটা ট্র্যাক ব্যাক করছে যে আমরা চাইনি, আমরা কিনতে চাইনি, কিন্তু কালকে রাত্রির পর্যন্ত সিটি এমবেডেড জার্নালিস্ট যারা সিটির সঙ্গে এমবেডেড, যারা সিটিকেই কভার করে, তারা ক্লিয়ারলি বলছিল যে অ্যাডভান্স নেগোসিয়েশনস রোনাল্ডোর সাথে। আমি একটা ক্লাব, আমি একটা প্লেয়ারের সাথে নেগোসিয়েশন হলো, জুভেন্টাসকে বলেছে 1 পয়সা দেবো না। জুভেন্টাসের সঙ্গে তো নেগোসিয়েশন, আর সকালে খবর হচ্ছে জুভেন্টাসের সঙ্গে নেগোসিয়েশন চলছিল। এবার সেটা যে প্রথম। সেকেন্ড হলো যেটা তুমি বললে যে এটা প্ল্যান্ড না, মেবি, কিন্তু আজকে যখন সলশারকে প্রেস কনফারেন্স জিজ্ঞেস করা হয়, যখন বাইরে কিছুই কোনো পাক্কা কিছু, তখন সিটি ইন্টারেস্টে তখনও সেই খবর, সলশার বলে যে আমি জানতাম না যে রোনাল্ডো জুভেন্টাস ছাড়বে। এটা যদি আমি জানতে পারি যে রোনাল্ডো জুভেন্টাস ছাড়বে তাহলে আমরা আছি না। কিন্তু সলস্কার কিন্তু এটাও বলে যে মানে অ্যাজ আ ম্যানচেস্টার ইউনাইটেড লেজেন্ড যে ম্যান সিটিতে যাওয়াটা একটা মানে পাপ, মানে হি কাইন্ড অফ কনসিডারেড কেউ সিটিতে যাচ্ছে। হ্যাঁ, মানে আমি প্রেস কনফারেন্স দেখছিলাম না, সেইটা ওই প্রেস কনফারেন্সে যে ওই ক্লিপটা, সেটা কিন্তু পুরনো ক্লিপ। আজকের প্রেস কনফারেন্স কিন্তু এইসব কথা নেই। আজকের প্রেস কনফারেন্স জিজ্ঞেস করে যে রোনাল্ডোতে ইন্টারেস্টেড কিনা, তখন বলে যে আমি জানতাম না ও জুভেন্টাস ছাড়বে, কিন্তু যদি জুভেন্টাস ছাড়ে তাহলে আমরা আছি। তো ওয়ান্স ইট ওয়াজ কনস্পিরেসি থিওরি এসছে বাজারে, সেটা হচ্ছে যে ম্যানচেস্টার সিটি অ্যাকচুয়ালি রোনাল্ডোকে নাকি কখনোই চাইনি। এবার ম্যানচেস্টার ইউনাইটেডও রোনাল্ডোর জন্য যেত না। এবারে বাজারে খবর ফাটানো হয়েছে যে ম্যানচেস্টার সিটিতে রোনাল্ডো যাচ্ছে, তাতে আর কি ফ্যান রিয়াকশন, লোকে জার্সি পুড়িয়ে দিচ্ছে, গাড়ির কাঁচ ভেঙে দিচ্ছে। না, এইটা আমি বিশ্বাস করতাম যদি এই রিপোর্ট গুলো খালি ইতালি আর পর্তুগাল থেকে আসতো। যারা সিটি এমবেডেড ইংলিশ জার্নালিস্ট, অ্যাথলেটিকের স্যামলি, এরা হচ্ছে সিটি এমবেডেড জার্নালিস্ট, যারা সিটির হয়ে কথা বলে, সিটির পরে আর্টিকেল লেখে, সিটি তাকে ক্লাব ব্রিফ করে। তারা যখন আজকে সকালেও ফ্যামিলি টুইট আছে যে সিটি আর জর্জ মেন্ডেস যে জার্নালিস্টদের কিনে রাখেনি তার কোনো গ্যারান্টি আছে? না, আমি বললাম তো, যদি এটা পর্তুগাল ইতালি থেকে আসতো আমি মানতাম। জাস্ট পর্তুগাল আর ইতালি কথা বলছে, ইংলিশ জার্নালিস্টরা কিছু বলছে না, তাহলে আমি মেনে নিতাম। কিন্তু এটা ইংলিশ জার্নালিস্টরা বলছিল, পর্তুগাল ইতালি থেকে না। তো আমি এটা একদম বিশ্বাস করছি না সিটি ইন্টারেস্টেড ছিল না, সিটি চেষ্টা করেনি। ইভেন আজকে স্যামলির যে আর্টিকেল, সেখানে লেখা আছে যে পেপ গার্দিওলা ইজ আনশিওর অ্যাবাউট হাউ রোনাল্ডো উড ফিট ইন, বাট হি স্টিল ওয়ান্টস রোনাল্ডো। কারণ কি একটা স্ট্রাইকার দরকার। এটা আজকে অ্যাথলেটিকের আর্টিকেল ছিল সকালবেলা, তারপরে অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো এটাই মানতে পারলাম না যে সিটি ইন্টারেস্টেড ছিল না। ইউনাইটেড অপরচুনিস্টিক ঠিক, কিন্তু ওয়ান্স ইউনাইটেড খবর পায় যে জুভেন্টাস ছাড়ছে,
দেন অফকোর্স ইউনাইটেড উড ট্রাই। এটা এটা এবার তারপরে রোনাল্ডো আসবে কি আসবে না সেটা রোনাল্ডোর উপর ডিপেন্ড করছে। আচ্ছা আমি জাস্ট প্লেন একটা কথা কৃষ্ণেন্দুকে জিজ্ঞেস করবো, হুম। রোনাল্ডো তো 2 সিজনের কন্ট্রাক্ট নিয়ে আসছে, এই 2 সিজনের রোনাল্ডো সমেত ম্যানচেস্টার ইউনাইটেডের রিয়েলিস্টিক টার্গেট কি হওয়া উচিত? একটা প্রিমিয়ার লিগ জিততেই হবে মিনিমাম, একটা প্রিমিয়ার, মাত্র একটা প্রিমিয়ার লিগ, মিনিমাম একটা প্রিমিয়ার লিগ জিততে হবে। আর কিছু না, আর কিছু না। শোনো চ্যাম্পিয়ন্স লিগে কিছু বলা যায় না, আগের বছর চেলসিকে কে জিতেছিল, চেলসি কি চ্যাম্পিয়ন্স লিগ জিতবে কেউ জানে না। কিন্তু এটা আমি Champions League- মারাত্মক রকমের মানে মারাত্মক রকমের মানে এটা তো রোনাল্ডোকে অপমান করা হলো, হ্যাঁ, এটা তো এটা তো রোনাল্ডোকে অপমান করা হলো। শোনো চ্যাম্পিয়ন্স লিগে ইউনাইটেড আমি অনেক এখন চ্যাম্পিয়ন্স লিগের প্রিভিউ অনেকে করছে, ইউনাইটেড কিন্তু সেমিফাইনালে রাখছে না, কিন্তু আমি ইউনাইটেডকে মনে হয় উইল বি ওয়ান অফ দ্য সেমিফাইনালিস্ট, এটা আমার পার্সোনালি মনে হয়। এবার তারপরে জিতবে কি জিতবে একটা আলাদা কথা, বাট আই বিলিভ ইউনাইটেড সেমিফাইনাল পর্যন্ত যাবে, সেটা রোনাল্ডো আসার আগে পাইতে। এই 2 বছর রোনাল্ডো খেলবে, তাতে তোর ধারণা অ্যাজ আ ডাই হার্ড ম্যান ইউনাইটেড ফ্যান যে এই 2 বছরে একটা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড পৌঁছাবে? আমি এই বছর আমি জানি না পরের বছর কি হবে, এই বছর চ্যাম্পিয়ন্স লিগে যাবে, এই বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাবে এবং এটাই ভাবছিলাম বিফোর রোনাল্ডো পাই যাবে। আচ্ছা বিফোর রোনাল্ডো, তাহলে ফাইনালে যাওয়া উচিত, জেতা উচিত, তাহলে জেতা উচিত। চ্যাম্পিয়ন্স লিগ কিছু নকআউট টুর্নামেন্ট আমি বলছি কি ইউনাইটেড ইএফএল কাপ জিতবে, ঠিক আছে জিতবে, এটা না, ঠিক আছে কৃষ্ণেন্দু লেট মি রিফ্রেম, মানে হ্যাঁ জিতবে এটা অবভিয়াসলি কেউ বলতে পারে না, রাইট? আজকে তোমার ম্যানচেস্টার ইউনাইটেড হয়তো কোনো ছোট টিমের কাছে হেরে যেতে পারে, 2008 আমাদের ট্রেবল এক্সপেকটেশন রোনাল্ডো একটা প্লেয়ার আসলে পরে লিগের একটা চ্যাম্পিয়ন্স লিগ তো জেতার আশা করতে পারে, রাইট? আমি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আশা আমার করতে বলবো পারে, না, জিতবে আমরা কিনা 8 বছর গ্যারান্টি কেউ দিতে পারে। আমরা 8 বছর প্রিমিয়ার লিগ জিতি না, প্রিমিয়ার লিগটা শুড বি দ্য প্রায়োরিটি, চ্যাম্পিয়ন্স লিগ আই ডোন্ট থিংক, আমার এখন মনে হয় না চ্যাম্পিয়ন্স লিগ প্রায়োরিটি হওয়া উচিত, প্রিমিয়ার লিগ শুড বি দ্য প্রায়োরিটি, ইউনাইটেড নিডস টু উইন দ্য প্রিমিয়ার লিগ ফার্স্ট, চ্যাম্পিয়ন্স লিগ জিতুক কিনা আই ডোন্ট কেয়ার, অ্যাকচুয়ালি ডোন্ট কেয়ার, রোনাল্ডো কে রোনাল্ডো কেয়ার বাট আই ডোন্ট। আচ্ছা দ্বিতীয় প্রশ্ন, ব্রুনো ফার্নান্ডেস এই সিজনে কটা গোল করবে? মিনিমাম 15টা, আমার লিগ Premier League ওটার সাথে একটা লিংকড প্রিমিয়ার লিগে মিনিমাম 15টা। এই Penalty সুপ্রদীপ কে নেবে? অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন করার চেষ্টা করছে, হ্যাঁ এটা রিলেটেডই, পেনাল্টি কে নেবে এবার? সেটা রোনাল্ডো আর ব্রুনো রোনাল্ডো সে সবাই তো আর হ্যাঁ। জলাটানের মতো বড় হৃদয় হতে পারে না, জলাটান ছেড়ে দিয়েছিল কেসিকে পেনাল্টি নেওয়ার জন্য, কিন্তু ওটা রোনাল্ডোই নেয়। জুভেন্টাসে 25টা গোল করেছিল গত সিজনে রোনাল্ডো, তার মধ্যে খান 10 পেনাল্টি থেকে এসেছে। পেনাল্টিতে সব স্ট্রাইকার গোল করে, অবভিয়াসলি আমি অ্যালান শিয়ারের তোমার প্রিমিয়ার লিগ দেখো বলে না আরে এটা খারাপ ভাবে নিস না, আচ্ছা ভালোভাবে- এরকম নাকি শোনা যাচ্ছে কৃষ্ণেন্দু, এরকম শোনা যাচ্ছে ব্রুনো ফার্নান্ডিজ নাকি একটা নতুন কন্ট্রাক্ট রিভিশন চেয়েছে, তাতে বলেছে যে লোকে যেরকম পারফরমেন্স লিঙ্কড বোনাস থাকে না, যে আমি গোল করলে পরে আমি এত ধরো এত 100K টাকা পাবো, সেখানে ব্রুনো বলেছে রোনাল্ডো যতগুলো পেনাল্টি নেবে পার পেনাল্টি আমাকে টাকা দেবে। এটা কি সত্যি খবর? ব্রুনোর সঙ্গে কন্ট্রাকচুয়াল টকস চলছে, সেটা সত্যি কথা, কিন্তু এইগুলো ভুয়ো খবর। হোপফুলি একটা ভ্যাকসিনেশন কিছু ক্লজ ফস রেখে দেবে ইউনাইটেড। এবার আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, রোনাল্ডোর ইউনাইটেডে আসা এফেক্টটা এবার প্রিমিয়ার লিগে কি পড়ছে? আমি বলি প্রথমে রোনাল্ডো যখন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদ যায়, তখন ম্যানচেস্টার ইউনাইটেড সেরা প্লেয়ার ছিল, ঠিক আছে? যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসে, তখন রিয়াল মাদ্রিদের মোটামুটি সেরা প্লেয়ারই ছিল, ঠিক আছে? জুভেন্টাসে যতদিন খেলেছে ততদিনও মোটামুটি তাদের সেরা প্লেয়ারই ছিল, কিন্তু জুভেন্টাস ছেড়ে যে এই যে এখানে চলে আসলো ম্যানচেস্টার ইউনাইটেড, তাতে কিন্তু জুভেন্টাসের লোকজন খুব একটা অখুশি নয়। তার কারণ ওরা জানে রোনাল্ডো এই মুহূর্তে একটা সাদা হাতি, মানে জুভেন্টাসের জন্য, আমি জানি না ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য, মানে ওলে যদি ট্যাকটিক্যালি আরো সুপিরিয়র মাথা হয় অ্যালেগ্রির থেকে, তাহলে ওলে নিশ্চয়ই ওকে ভালোভাবে ব্যবহার করতে পারবে, যেটা ট্যাকটিক্যালি সুপিরিয়র মাথা না। আমি এটা এখানে আমার যেটা মনে হয় এটার একটা মানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে রোনাল্ডো প্রচুর গোল করবে, 25টা গোল তো নিয়মিত করবেই, কিন্তু ওলে গুনে সলজার বোধহয় ডিসেম্বরের আগে চাকরিটা খোয়াবে, এটা এই দুটোই হবে। আমার এখানে একটা বক্তব্য, মানে সেটা কিসের জন্য খোয়াবে, মানে টিমের খারাপ পারফরম্যান্সের জন্য, মানে ওই রোনাল্ডো ইগোটা ম্যানেজ করতে পারবে না বলে।
না, আমার এখানে একটা বক্তব্য আছে যে ইউনাইটেড যে ফুটবলটা খেলে, ভার্টিক্যাল ফুটবল, ডিরেক্ট ফুটবল খেলে, কাউন্টার অ্যাটাকিং ডিরেক্ট ফুটবল খেলে, সেটার জন্য রোনাল্ডো ইজ দ্য পারফেক্ট ফরওয়ার্ড। সেই ডিরেক্ট ফুটবলটা খেলার জন্য, ইন্ট্রিকেট পাসিং এর জন্য রোনাল্ডো না। রোনাল্ডো হচ্ছে ডিরেক্ট ফুটবল খেলা হবে, রোনাল্ডোর পায়ে বল দেওয়া হবে, রোনাল্ডো গোল করবে। এটা যে ওই যে ভার্টিক্যাল ফুটবলটা ইউনাইটেড খেলে, তার জন্য রোনাল্ডো ইজ দ্য পারফেক্ট সেন্টার ফরওয়ার্ড, পারফেক্ট সেন্টার ফরওয়ার্ড। যে প্লেয়ার গত 3 বছর অন্তত ট্র্যাক ব্যাক করেনি, কোনো রকম প্রেসিং এ সহায়তা করবে না। আমরা প্রেসিং করি না, বাই দ্য ওয়ে। হ্যাঁ, ইউনাইটেড ইজ নট এ প্রেসিং টিম। কেন তুমি প্রেসিং নিয়ে চিন্তা করছো কেন? ইউনাইটেড নিজেও প্রেস করে না। আমাদের মার্শাল ফরওয়ার্ড, মার্শাল আজ পর্যন্ত দেখেছো দৌড়াতে কোনোদিন প্রেস করতে? আমরা প্রেস করি না। নিজে আগে থেকে সমস্ত ফ্রি কিক টিকিক নিতে যাবে তো, এবং যদি বাজে কেউ ফ্রি কিক নেয় তাদের প্রচুর গালিগালাজ করবে, এবং প্রত্যেকটা খেলার পরে এই আমায় দেখ জিনিসটা যে থাকবে। ওই টিমটাতে কিন্তু বেশ বড় বড় প্লেয়ার রয়েছে, সুপারস্টার প্লেয়ার রয়েছে। তো ইগোর একটা যে খেলাটা হবে, ওই ইগোর খেলাতে গিয়ে যে পগবার কি হবে, কাভানির কথা সবাই ভুলে যাচ্ছি, কাভানির কি হবে, কাভানি থাকবে না? কাভানি খুব ভালো ফর্মে ছিল এবারে। আমি কাভানি দারুণ ফর্মে ছিল। আমি ইভেন গ্রিনউডের হ্যাঁ। তারপরে আমি বলি মার্শাল, ভ্যান ডে বেক এরা থাকবে কি থাকবে না আমার মনে হয়। ভ্যান ডে বেক মিডফিল্ডার। আমি একটা সিম্পল কথা বলছি, আমি ওই ফরওয়ার্ড লাইনে আমি সবার থেকে চিন্তিত প্লেয়ার যদি হয় সেটা হচ্ছে মার্শাল। মার্শালকে তো এমনি এখন বাইরে রাখছে, বাট আমি জিজ্ঞেস করছি, ধরো তোমার এখন রোনাল্ডোকে ইনক্লুড করছো, তো তুই হুম উইল ইউ স্যাক্রিফাইস মানে এই টিমে? মার্শাল তো এমনিতেও স্টার্ট করছে। এবার আমরা এবার সেটা ভাবছি যে রোনাল্ডো প্রত্যেকটা ম্যাচ খেলবে, এটা পসিবল না। আবার কি রোনাল্ডো? হ্যাঁ, তুমি অত একটা হেভি ওয়েট প্লেয়ার এনে তুমি বলছো প্রত্যেকদিন স্টার্ট করবে না? আমার যদি বুধবার দিন চ্যাম্পিয়ন্স লিগ খেলা থাকে আর যদি শনিবার মঙ্গলবার যদি আমার যদি বার্নলির সঙ্গে থাকে, আমি রোনাল্ডোকে নাই খেলাতে পারি, কিন্তু কাভানি খেলতে পারে। আজ এতে মানে এমন তো কিছু না। শোনো, এক সময় ইউনাইটেডের 4টে স্ট্রাইকার খেলে গেছে, 4টে স্ট্রাইকার। এমন না যেটা নতুন, যে হ্যাঁ নতুন একটা যে 4টে সেন্টার ফরওয়ার্ড একই টিমে খেলছে। 4টে সেন্টার ফরওয়ার্ড হারমোনিয়াসলি খেলে গেছে। ওই নিয়ে আমার খুব একটা চিন্তা নেই। চিন্তা হচ্ছে আমার অ্যান্থনি মার্সেলকে নিয়ে। বাঁদিকে অলরেডি রাশফোর্ড আছে, যখন যে ইনজুরি থেকে ফিরবে। আর সামনে রোনাল্ডো আছে, কাভানি আছে, ডান দিকে সানচো আছে, গ্রিনউড আছে। একটা প্লেয়ার যে টিমে এখন রোনাল্ডো ফেরার জন্য, সেটা হচ্ছে অ্যান্থনি মার্সেল। পাচ্ছিল না, আরো চান্স কমে যাবে। তো ভয় হচ্ছে মার্সেল। মানে চিন্তাটা কিসের? চিন্তাটা এই হয় যে মার্সেলের ইউনাইটেড ক্যারিয়ার দুঃখ পাবে। আচ্ছা, তোমার মার্শাল এমনিতেই দুঃখ পায়। মার্শাল হচ্ছে খুব ভালো খেলে যখন ওর পজিশনে কোনো কম্পিটিশন থাকে না। কম্পিটিশন এলেই ওর প্রবলেমটা হয়। এবার আরো কম্পিটিশন এসছে, আরো প্রবলেম হবে। এবার আমি বাকিরা বললো না তো, আমি খালি একাই বলবো। হ্যাঁ, আমি প্রিমিয়ার লিগের ইমপ্যাক্টটা এবার কি পড়বে, বলো। প্রিমিয়ার লিগে দেখো, আমি অ্যাজ আ চেলসি ফ্যান, মানে আই এম নট টু ওয়ারিড অ্যাবাউট রোনাল্ডো জয়েনিং ইউনাইটেড, সিরিয়াসলি। লাইক হ্যাঁ, ইফ হ্যাড রোনাল্ডো জয়েন্ট সিটি আই উড হ্যাভ বিন মোর ওয়ারিড। কারণ মানে অবভিয়াসলি মানে সিটির এমনিতেই যা টিম আছে, একটা যদি ওরকম লেভেলের একটা স্ট্রাইকার চলে আসে, তো আই উড হ্যাভ বিন লাইক হ্যাঁ ভাই, কিংবা কেনও যদি চলে আসতো সিটিতে, মানে এই পসিবিলিটি গুলোর থেকে ইউনাইটেড জয়েন করেছে, আই উড বি লেস ওয়ারিড। কারণ এমনিতেই মানে এই টিমটা 8 বছর লিগ জেতেনি, অ্যান্ড নাও মানে রোনাল্ডো কামিং ইন, একটা প্রচন্ড একটা মানে হাইপও থাকবে, একটা প্রেশারও থাকবে, অ্যান্ড মানে ট্যাকটিক্যালি আই ডোন্ট নো হাউ মানে সোলস্কায়ার কিভাবে ওকে ইউজ করবে, সেটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করছে। তো মানে এতগুলো ফ্যাক্টর কিভাবে কাজের লাগে ওটা ক্লিক করবে, মানে আই উড মানে এখন আমি বলবো না যে ইউনাইটেড এটা মানে মেজর ফেভারিট টাইটেল কন্টেন্ডার সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, আমি যেটা এখন হতে পারে সেটা হচ্ছে মানে এইবারে প্রিমিয়ার লিগটা আরো মানে যে গ্যাপটা ছিল মানে সিটি আর সাথে বাকিদের, সেই গ্যাপটা অনেকটা কমে গেল, আরো কম্পিটিটিভ হয়ে গেল। সো সেটা বলতে পারি ইম্প্যাক্ট এটাই, মানে হ্যাঁ মোর কম্পিটিটিভ হয়ে গেল। বাট মানে আমি ইউনাইটেড এখন মানে রোনাল্ডো জয়েন করার জন্য যে ফেভারিট হয়ে গেল সেটা বলবো না। মানে সিটি মানে রাদার আই উড হ্যাভ থিংক যে সিটিতে যদি জয়েন করতো তাহলে মানে লিগ কেন মানে চ্যাম্পিয়ন্স লিগের কন্টেন্ডার হয়ে যেত। মানে তখন মানে পিএসজি জিতবে না, এবং না সিটি জিতবে, মানে তখন রোনাল্ডোর একটা মানে ইয়ে থাকতো যে হ্যাঁ আমি একটা ইউসিএল জিতে রিটায়ার করলাম বা সামথিং লাইক দ্যাট। বাট রাইট নাও আই থিঙ্ক ইট ইজ বিকাম মোর কম্পিটিটিভ, মানে কম্পিটিটিভ হয়ে যাবে, বাট মানে ডাউনরাইট ফেভারিট নয়। ইউনাইটেড নট ডাউনরাইট ফেভারিট। সৌজিৎ দা
না এক্স্যাক্টলি, আমারও সেটাই মনে হয়। এতদিন যেটা মনে হচ্ছিল যে ইট উইল বি মানে চেলসিকে আমার সবচেয়ে আহ, সবচেয়ে বড় দাবিদার মনে হচ্ছিল চ্যাম্পিয়নশিপের জন্য। আর ম্যানচেস্টার সিটির ব্যাপারটা ছিল যে ওরা যদি হ্যারি কেন বা একজন ওরকম স্ট্রাইকারকে সাইন করাতে পারে তাহলে পরে হয়তো ইট উইল বি আ ক্লোজ ফাইট। এবার এই ট্রান্সফারটার জন্য আমার মনে হয় যেটা হবে সেটা হচ্ছে যে টপ টু হয়তো চেলসি আর ইউনাইটেড হবে, বাট ইউনাইটেড লিগ জিতবে এরকম আমি মানে জিততেই পারে, জিতবে না আমি বলছি না, বাট জিতবেই এরকম বলার মতো জায়গাতেও আমি। এই জায়গায় আমিও নেই এখনো বলার মতো। সুপ্রদীপ, বাট ডেফিনেটলি যেটা আমি বলছি যে সিটি হয়তো 3 নম্বরে চলে যাবে আনলেস দে ক্যান অলসো অ্যাড সাম স্ট্রাইকার, যেটা এখন খুব একটা লাইকলি মনে হচ্ছে না। তাহলে পরে সিটির একটু সমস্যা হতে পারে, চেলসি ইউনাইটেড এর মধ্যে হয়তো টপ টু ডিসাইড হবে। সুপ্রদীপ, সিটির এতদিন যেটা ছিল স্কোয়াড ডেপথটা এতটাই বড় আর ভালো, মানে একটা চেলসি, ইউনাইটেড, লিভারপুল সেরকম খরচা করে কাটছি ইয়ার্গেন ক্লপ। তো সিটি একটা কমফর্ট জোন মতন ছিল, একটা গ্যাপ, সেই গ্যাপটাই উইন্ডোতে অনেকটা কমে এসছে। এবার সেটা ওদের কাছে একটা ভালো রকম একটা প্রেসার টেস্ট হিসেবে দাঁড়িয়ে যাবে, স্পেশালি মানে চেলসি একটা প্রলিফিক স্ট্রাইকার ছিল না, লুকাকু কিনে নিয়েছে। আর টুকেলের সিস্টেম মোটামুটি মানে তাতে জিনিসটা আরো গ্যাপটা ক্লোজ হয়ে যাচ্ছে। কিন্তু আমার এখনো মনে হয় ইউনাইটেড মানে রোনাল্ডো ইজ নট এক্স্যাক্টলি ওদের প্রবলেমের সলিউশন, একটা মিডফিল্ডার বা ইনফ্যাক্ট আচ্ছা, আমি একটা কথা বলি, ইয়াং স্ট্রাইকার মানে সামনে লাইক কেন বা হ্যালান্ড বেটার। আমি একটা কথা বলি, সিটি আমার মনে হচ্ছে নেক্সট 3-4 দিনে বুন্দেসলিগা থেকে একটা টপ স্ট্রাইকার কিনছে। নেক্সট 3-4 দিনে বুন্দেসলিগা থেকে একটা টপ স্ট্রাইকারকে কেনা হচ্ছে। কে লেভানডস্কি নাকি কাকে নেবে? নট ফর সেল, নট ফর সেল। একটা টপ স্ট্রাইকার আসছে বুন্দেসলিগা থেকে, আসছে। কে আসছে 3-4 দিনের মধ্যে সুপ্রদীপই হয়তো খবরটা সুপ্রদীপই দেবে। কিন্তু সিটির যে একটা স্ট্রাইকার দরকার, এবং সিটির যে মানে ওই রোনাল্ডোর মতো স্ট্রাইকার নয়, এটা অন্যরকম স্ট্রাইকার দরকার, ঠিক আছে? তো সেই রকম স্ট্রাইকার খেলে, বুন্দেসলিগাতে খেলে, আমার মনে হয় আসছে ওখান থেকে। আমারও যেটা সমজিৎদা বললো যে প্রিমিয়ার লিগ জেতার মতন, আমি যেটা একটা প্রিমিয়ার লিগ জেতার মতন টিম, তার একটা কন্ট্রোলিং মিডফিল্ডার দরকার, যেটা আমাদের নেই। আমাদের মিডফিল্ডটা হচ্ছে কেওটিক, খুব কেওটিক মিডফিল্ড। আর যেই ম্যাচগুলো কেওটিক হয় সেই ম্যাচগুলো আমরা জিতি। যখনই একটা কন্ট্রোল টিমের এগেনস্টে পড়ে বা যারা ডিপ ডিফেন্স করছে তারা ভাঙতে চাইছে সেই টিমটাকে, সেটা ইউনাইটেড পারে না, কেন কি মিডফিল্ডে কন্ট্রোলটা কম। তো কিন্তু হ্যাঁ, রোনাল্ডো আসায় প্রেসারটা সলচারের উপরে প্রচন্ড বেড়ে গেছে, যে আমি তোমাকে ভারান দিলাম, তোমাকে সানচো দিলাম, তোমাকে রোনাল্ডো দিলাম, এবার তুমি কিছু করে দেখো। এবারও তুমি যদি বলো যে আমরা থার্ড হয়েছি, আমরা ইমপ্রুভ করছি, সেটা সেই এক্সকিউজটা এবছর থাকছে না। আমি বলছি, যদি ওই ল্যাম্পার্ড টু টুশেল ওই মুভটা যদি ম্যানচেস্টার ইউনাইটেড জানুয়ারি মাসে করে ফেলে, এক্স্যাক্টলি, মানে ল্যাম্পার্ড টু টুশেল মুভটা যদি জানুয়ারি মাসে ওর মধ্যে করে ফেলতে পারে, তাহলে ইউনাইটেড হয় মানে একটা বড় কিছু জিতবে, হয় চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, না হলে ইপিএল জিতবে। যদি ওটা না করতে পারে, মানে ওই ল্যাম্পার্ড টু টুশেল যে move টা, বলতে ওদের টুশেলটা কে হতে পারে সেটা পরের কথা, কে অ্যাভেলেবেল হবে জানি না। কিন্তু প্রবলেমটা ওই মুভটা যদি না হয় তাহলে ওইখানেই জিনিসটা আটকে যাবে, এবং আমার মতে রোনাল্ডোই তখন ম্যানেজার, কলমে প্লেইং ম্যানেজার রোনাল্ডোই দাঁড়াবে। না, আমার এখানে একটা বক্তব্য আছে। ল্যাম্পার্ডটাকে টুশেল যখন গেছিল, চেলসি বাই 9th ইন দ্য টেবিল। ইউনাইটেড যদি থার্ড ফোর্থ থাকে, ইউ হ্যাভ নো অ্যাবসলিউট নো জাস্টিফিকেশন টু স্যাক ম্যানেজার। না মানে এত বড় প্লেয়ার কেনার পরে যদি থার্ড ফোর্থই হলি, তাহলে আর কি করলি? সেটা হচ্ছে ক্লাবের অ্যাম্বিশনের উপর ডিপেন্ড করছে। ম্যানচেস্টার ইউনাইটেড কি চাইছে। আমারও মনে হয় সলশায়ার প্রিমিয়ার লিগ জেতার মতন ম্যানেজার না, আমার পার্সোনাল না ওপিনিয়ন। না, দেবপম যেটা বলছে সেটা কিন্তু খুব ভ্যালিড। মানে আমি আগেও বললাম না যে ইউনাইটেড হয়তো চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায় না, বা কৃষ্ণেন্দু চ্যাম্পিয়ন্স লিগ জেতার ব্যাপারে অতটা বদার্ড না, কিন্তু রোনাল্ডো বদার্ড। এবার রোনাল্ডোর যদি মনে হয় যে সোলজারকে দিয়ে আমার হচ্ছে না, আমার
ক্যারিয়ারে কত, ওর 2 বছর বাকি আছে। ওর যদি মনে হয় যে সোলজার ইজ নট এবল টু মিট হিজ অ্যাম্বিশন, ও কিন্তু সোলজারকে বার করে দিবে। মানে এটাই হতে হতে পারে, চলেছে সেটা এখন। সেটা খালি এবং ফিউচারই বলতে রোনাল্ডো পারে। যেরকম পার্সোনালিটি, ওর কিন্তু ইউনাইটেডের সেই ক্লাউডটা হয়তো তৈরি হতে পারে। হতে পারে, অফকোর্স হতে পারে, এতে কোনো ডাউট নেই। মানে সলশায়ারের জন্য চাপ, আর ক্লাবের ওপরে এবার রোনাল্ডোর মতন পার্সোনালিটি তুমি যখন স্কোয়াডে আনছো তখন সেই এভরিওয়্যার ওই প্রেশারটা পড়বে যে এবার কিছু করতে হবে, না করলে হ্যাঁ। ঝামেলা হবে। এবার রোনাল্ডো থেকে আরেকটা ফরওয়ার্ডে যাই, আরেকটা সেন্টার ফরওয়ার্ড মোস্ট প্রবাবলি নেক্সট 2-3 দিনের মধ্যে একটা বিরাট বড় ট্রান্সফার হতে চলেছে। রোনাল্ডো লেভেলের, পয়সার লেভেলের না, অনেক বেশি পয়সা খরচা হচ্ছে তার পেছনে। কিলিয়ান এমবাপ্পে পিএসজি বলেই গেল যে আমরা বেচবো না, কিন্তু ফ্লোরেন্টিনো পেরেজ 2 মাস আগেই বলছিল যে আমাদের কাছে একদম পয়সা নেই, সুপার লিগ না আসলে আমরা দেউলিয়া হয়ে যাব। এখন হঠাৎ করে 180 মিলিয়ন ইউরো বিড করেছে কিলিয়ান এমবাপ্পের জন্য। এমবাপ্পে রিয়াল একদম মাদ্রিদ যেতে, স্পেনের সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা এসেছে। হ্যাঁ মানে অনেকে বলে যে স্টেট ফান্ডেড খালি পিএসজি আর সিটি, রিয়াল মাদ্রিদও স্টেট ফান্ডেড, সর্ট অফ স্টেট একদম স্টেট ফান্ডেড। একটা দিক ব্যাকড্রপ দেখতে গেলে ওরা দুটো সামার উইন্ডো দিয়ে খালি বিক্রি করে গেছে, কাউকে কেনেনি। আগের বছরের কাউকে কেনেনি, এই বছরও সেরকম মানে না। আলাদা ফ্রিতে মানে। বাট আমি এখানে এটা ইন্টারাপ্ট করবো, মানে আমি জানি না মানে এমবাপ্পের ট্রান্সফারটা মানে হাউ ডাজ ইট মেক সেন্স, বিকজ ওর কিন্তু কন্ট্রাক্ট এই বছর শেষ, এন্ড মানে জানুয়ারিতে ও চাইলে অন্য ক্লাবের সাথে নেগোশিয়েট করতে পারে। তোমার একটা প্লেয়ারের 1 বছরের কন্ট্রাক্ট বাকি, সে কন্ট্রাক্ট রিনিউয়াল করাচ্ছে না, why do pay like 170-180 মিলিয়ন ফর দ্যাট প্লেয়ার? এটা হচ্ছে ওই পাপা পেরেস মাস্টার ক্লাস। হ্যাঁ মানে এই 1 বছরে এমবাপ্পে আসলেই যে ওরা ইউসিএল জিতে যাবে সেরকম কোনো গ্যারান্টি নেই। লা লিগাও মানে হ্যাঁ মেবি লা লিগা জিততে, শো অফ পাওয়ার টাইপের না, একটা এটা রিয়াল মাদ্রিদের পলিটিক্স অনেকটা ডিপেন্ড। একটু পেরেজ একটু উইকেন্ড, সুপার লিগটা ফ্লপ করলো, তারপরে অনেক ধার দেনা মার্কেটে আছে, একটু উইকেন্ড। এবার পেরেজ দেখাতে চাই দেখো আমি উইকেন্ড না, আমি এখনো এমবাপ্পের মতো প্লেয়ারকে কিন্তু টানতে পারছি। এবার আমার মনে হয় এর দুখানা কারণ আছে। একটা হচ্ছে যে পেরেজ জানে যে পিএসজি বোধহয় বিড অ্যাকসেপ্ট করবে না, কিন্তু আমি এমবাপ্পেকে বুঝিয়ে দিলাম যে তোমাকে আমার চাই, তো ওই কন্ট্রাক্টটা কিন্তু সাইন করো না, পরের বছর আমি তোমাকে ফ্রিতে তুলব। আর সেকেন্ড, আচ্ছা ভিভ বলেন। হ্যাঁ বলো দেব বলো। হ্যাঁ এবার আরেকটা কারণ হচ্ছে পলিটিক্যাল, বেসিক্যালি পলিটিক্যাল পাওয়ার প্লে, যে পিএসজি তুমি কোথাকার, আমি রিয়াল মাদ্রিদ, আমি তোমার বেস্ট প্লেয়ারকে টাকা দিয়ে নিয়ে আসতে পারি। না, এখানে আমি একটু মানে অন্য দিক থেকে দেখতে চাই। মানে বেচারা পিএসজির কিছু ডিরেক্টরের একটুখানি কান্নাকাটি দেখছিলাম সেদিনকে। লিওনার্ডো এসে একটা ইয়েতে সাংবাদিক অনুষ্ঠানে এসে খুব কান্নাকাটি করে বলছিল যে রিয়াল মাদ্রিদ আসলে তো ওটা কিনবে না, এটা কি 160 মিলিয়নে কি কখনো এই প্লেয়ারকে নেওয়া যায়, একে তো আমাদের 215 মিলিয়নের দাবি, কিন্তু এটা জাস্ট ওরা দেখানোর জন্য করে গেল, এরা আমাদের কাছ থেকে প্লেয়ারটাকে ফ্রিতে সামনের বছর নিয়ে যাবে, এটা কি কোনো উচিত ন্যায্য বিচার? তো আমার সত্যি খারাপ লাগলো লিওনার্ডোর জন্য, বেচারা সত্যি মানে চাকরি মানে চলে যাবে যদি এরকম ফ্রিতে এরকম ভাবে প্লেয়ার যদি কেউ এরকম ভাবে টোপ দিয়ে নিয়ে চলে যায়। তো আমি আসলে আমার যেটা মনে হয়েছে যে প্লেয়ার এরকমভাবে ফ্রিতে, এখন তো এটাই চল যে কাউকে লাস্ট বছরে কেউ এরকম পয়সা দিয়ে কেনে না, ওই বলে যে ঠিক আছে তুই আরেক বছর মোটামুটি কাটিয়ে দে, তারপরে তো তোকে আমি নিচ্ছি, ঠিক আছে। এর পেছনে ম্যানেজারদের মানে ক্লাবদের যত না হাত, তার থেকে অনেক বড় হাত থাকে হচ্ছে এজেন্টদের। এজেন্টরা প্রচুর পয়সা খায়, এবং একজন ফ্রি প্লেয়ার হিসেবে যদি কেউ যায় তাহলে তার যে মাইনেটা পাবে সেই মাইনেটা অ্যাটলিস্ট 20% বেশি হয়। যদি ট্রান্সফার ফি দিয়ে আনতে হয় তাহলে তার যে ফি হয় তার থেকে বেশি 20% বেশি পাবেই। তো সেই জন্য প্লেয়ারেরও সেটা দাবি। তো আমার যেটা মনে হচ্ছে পেরেজ এইটা তখনই খেলেছে, এই চালটা তখনই খেলেছে যখন পেরেজের মনে হচ্ছে যে ম্যান সিটি এইখানে একটা স্ট্রাইকার খুঁজছে, এবং ম্যান সিটি যখন স্ট্রাইকার খুঁজছে, ম্যান সিটির কাছে কোনো দাম নয়। তো ম্যান সিটি বলতেই পারে আরে না আমার দরকার, ঠিক আছে তুমি এই বছরই লে আও হামকো এ, ঠিক আছে। তো এখন ম্যান সিটি অবশ্য এখন বুন্দেসলিগা থেকে আনবে, তো কিন্তু ওই ম্যান সিটির ভয়ে ওরা ওই 160 মিলিয়নটা, নাহলে যদি বিডি করতে হতো তাহলে 100 মিলিয়ন উড হ্যাভ বিন আ গুড ফি।
100 মিলিয়নের একটা বিড, একটা নিট বিড, 100 মিলিয়ন তোমার জন্য আমি নিচ্ছি। এবং যেমন পিএসজি, যেমন মেসি, আরে বাবা মেসির লাস্ট ইয়ারও তো পিএসজি 100 মিলিয়ন বিট করেছিল, তো কিলিয়ান এমবাপে কি মেসির থেকেও বড় প্লেয়ার নাকি? তাকে 160 মিলিয়ন বিট করতে হবে লাস্ট ইয়ারে। তাই আমার মনে হয় এটা হচ্ছে যে মানে ফ্লোরেন্টিনো পেরেজ একটু ঘাবড়ে গেছিল সিটি বিট করবে বলে, সেই জন্য 160 মিলিয়ন দিয়েছিল যে যদি ওরা অফারটা নিয়ে নেয়। ওরা অফারটা নেয়নি, আমি খুব খুশি হয়েছি যে নেয়নি। সামনের বছর যদি কেউ ফ্রিতে নিয়ে যায় তখন আবার অফার করেছে 180 অফার করেছে, আবার একটা অফার করেছে, ওটা 160 এর পরে করেছে 170 প্লাস 10। হ্যাঁ, তো 160 এর পরে 170 প্লাস 10। বেসিক্যালি পিএসজি যে সেটা পয়সাটা accepted দিয়ে হয়। যে পয়সাটা দিয়ে পিএসজি কিনেছিল সেই পয়সাটা পিএসজি চাইছে। না, পিএসজি যদি লাস্ট ইয়ার অফ মেসিকে 100 মিলিয়নে কিনতে চায় তাহলে রিয়াল ম্যাড্রিড কেন 100 মিলিয়নের থেকে বেশি অফার করছে, তার কারণে ভয়। তবে আমার মনে হয় যদি এবছর না যায় তাহলে ভালো হয়, কেননা পিএসজিতে যে এখন খিচুড়িটা তৈরি হবে সেটা দেখতে আমি ভীষণ ইচ্ছুক। এবং সামনের বছর ও যদি ফ্রিতে চলে যায় তাহলে লিওনার্ডোর যে প্রেস কনফারেন্স হবে ওটাতে আমি টিকিট কেটে গিয়ে দেখে আসবো সেই প্রেস কনফারেন্সটা। এবার এমবাপের মুভমেন্টটা আমার তো যদি চারে আমি নেক্সট, এবার তো রিয়াল ম্যাড্রিডের অ্যাটলিস্ট মাদ্রিদ বেস্ট নিউজপেপাররা সবাই বলছে যে এই উইকেন্ডে রিয়াল ম্যাড্রিড ডিলটা কমপ্লিট করবে। কিন্তু এমবাপে গিয়ে কি রিয়াল ম্যাড্রিডের সুবিধা হবে? কেন কি রিয়াল বোধহয় প্রথম দুখানা ম্যাচে 7খানা গোল করেছে। রিয়ালের প্রবলেমটা হলো ডিফেন্সে এই বছর। ডিফেন্ডার দুখানা বড় ডিফেন্ডার ছেড়ে দিয়েছে, ওরা কোনো প্লেয়ার কেনেনি আলাবা ছাড়া। আর আলাবা আবার সেন্ট্রাল মিডফিল্ডে খেলতে চায়, তো আই ডোন্ট নো হোয়াট দ্যাট, আমি ওরা কি ভাবছে যে এমবাপেটা কি আমার তোমাদের কি মনে হয় এটা কি জাস্ট শো অফের জন্য আমি একটা গ্যালাকটিকোকে আনছি, বা ইট মেক্স সেন্স টু অ্যাড এমবাপে টু দিস স্কোয়াড রাইট নাও? লা লিগাতে কোন টিম কবে ডিফেন্সে খুব একটা বেশি ইনভেস্ট করেছে মানে অনেস্টলি মানে তুমি যদি দেখো হিস্টোরিক্যালি মানে লা লিগাতে মানে ইটস হ্যাজ অলওয়েজ বিন লাইক ফরওয়ার্ডস কিনবো, ভালো মিডফিল্ডার কিনবো। মানে আমার মনে আছে মানে আমি তো ভ্যালেন্সিয়াকে সাপোর্ট করতাম, মানে আমাদের জেরিমি ম্যাথিউ তাকে বার্সেলোনা হঠাৎ কিনে নিল। মানে মানে আমি তো জানি কিরকম খেলে, মানে ডাজন্ট মেক সেন্স মানে 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 আমার মনে হয় মানে লা লিগাতে কোনোদিনও খুব একটা বেশি কেউ মানে ইয়েকে নিয়ে মানে বদার্ড নয়, ডিফেন্সটা কি হবে কি না হবে সেসব নিয়ে কিছু বদার্স নয়। তো মানে আর দেখা যাক কি দাঁড়ায় আর কি। আমি সৌজিৎ জিজ্ঞেস করবো, মানে কি সৌজিৎ দা আর্সেনাল ফ্যান, তোমার লা লিগার ইউথ একাডেমি গুলোতে কারা কারা কোন কোন প্লেয়ার আছে আর্সেনাল ফ্যানরা খুব ভালো করেই জানে। লা লিগার এই এমবাপেকে হঠাৎ করে নিয়ে যাওয়ার কারণটা কি? একটা ভালো ডিফেন্ডার তো কিনতে পারে না, এটা তো অবভিয়াসলি একটা পলিটিক্যাল মানে ব্যাপার আছে, মানে ইটস আ স্টেটমেন্ট সাইন। মানে খুব আমার মনে হয় না কার্লো অ্যানচেলোতি বলেছে যে আমার এই বছর এমবাপেকে লাগবে, না হলে আমি লিগ জিততে পারবো না, এরকম কিছু নিশ্চয়ই বলেনি। তো ওই ব্যাপারটাই, ওই সেই গ্যালাকটিকো সাইনিং। রোনাল্ডো অনেকদিন আগে বেরিয়ে গেছে রিয়ালে, সেই অর্থে গ্যালাকটিকো প্লেয়ার বহুদিন খেলছে না, রাইট? তো একটা স্টেটমেন্ট সাইনিং এবার এই বছর পেরেজের মনে হয়েছে করেছে ওইটুকুই। মানে আমার মনে হয় না এতে, হ্যাঁ এখন অবভিয়াসলি এমবাপের মতো প্লেয়ার আসলে পরে নিশ্চয়ই গোল টোল প্রচুর করবে, লিগের পজিশনে হয়তো ইমপ্রুভ করতেও পারে, বাট আমার মনে হয় না যেটা সুইস্টেন্দু বললো আই কমপ্লিটলি এগ্রি যে এটা মানে সেরকম নেসেসারি সাইনিং ছিল না, স্পেশালি যখন লাস্ট ইয়ার অফ দ্য কন্ট্রাক্ট, মানে এতটা পয়সা খরচা করার কোনো মানে নেই। এন্ড অলসো তোমাদের মনে হয় না কি মানে ইটস বিকজ মানে এই মেসি রোনাল্ডো চলে যাওয়ার পর লা লিগা কে দেখবে, মানে সেটাও একটা বিশাল বড় কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে যে মানে কমার্শিয়াল অ্যাঙ্গেলটা, যে তুমি যদি একটা স্টার না আনো মানে লা লিগা মানে ভিউয়ারশিপ উইল জাস্ট গো ডাউন। মানে তো মানে এমবাপে কে তো মেবি সেটার জন্য একটা মানে কমার্শিয়াল অ্যাঙ্গেল এটা রয়েছে। দ্যাট ইজ আ গুড পয়েন্ট। মানে পেছনে এই মানে এটা হয়তো কতটা প্র্যাকটিক্যালি হয়েছে আমি জানি না, বাট মানে পয়েন্ট ইজ এটা কিন্তু লা লিগার একটা কামব্যাক হলো, মানে লা লিগা अगेन গেটস আ স্টার প্লেয়ার, তো সেটা হলো। আমি আগের শোতে বলেছিলাম যে পিএসজি যতই পয়সা খরচা করে নিক, যতগুলোই লিগ ওয়াটা টাইটেল জিতুক, বড় ক্লাবগুলো রিয়াল ম্যাড্রিড, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, এসি মিলান, এই ক্লাবগুলো লেভেলে পৌঁছাতে পিএসজি আরো 50 বছর সময় লাগবে। রিয়াল ম্যাড্রিড যদি পিএসজির বেস্ট প্লেয়ারকে, মেসিকে কিনেছে, মেসি এখনো খেলেনি পিএসজি হয়ে, বেসিক্যালি পিএসজির বেস্ট প্লেয়ারকে রিয়াল ম্যাড্রিড যদি তুলে নেয় তাহলে এই যে পুরনো লেগাসি ক্লাবগুলো তাদের এখনো ওই মার্কেটে পাওয়ার আছে,
যে আমি পিএসজি মতো নিউভেরিচ টিমের প্লেয়ার বেস্ট প্লেয়ারকে তুলে নিয়ে চলে যাচ্ছি। বায়ার্ন মিউনিক লিরয় সানেকে নিয়েছিল কিছু 1-2 বছর আগে, পিএসজি এমবাপেকে তুলে নিচ্ছে। ইউনাইটেড এখনো ইউনাইটেড 8 বছর লিগ টাইটেল জিতেনি, তারা রাফায়েল ভারান, জেডেন স্যানচো, রোনাল্ডোর মতন কোয়ালিটি প্লেয়ার কিনতে পারছে। এই মার্কেটটা কি প্রুভ করছে, ইভেন দো পিএসজি অনেকগুলো ফ্রি ট্রান্সফারে প্লেয়ার তুলেছে, এই মার্কেটটা কি এখনো প্রুভ করছে যে লেগাসি ক্লাবগুলো যাদের এখনো পয়সা আছে তারা এই পিএসজি ম্যানচেস্টার সিটির সাথে মার্কেটে কম্পিট করতে পারবে? আমি এখানে বলি ইপিএল এর দুটো কি তিনটে ক্লাব এবং লা লিগার একটা ক্লাব, দুটো ক্লাব এখন আর বলছি না, একটা ক্লাব, আর বুন্দেসলিগার একটা ক্লাব যখন ইচ্ছা হয়। এছাড়া পয়সা দিয়ে মানে কাউকে কেনা, মানে 100 মিলিয়ন মতো এরকম একটা প্লেয়ার কেনার মতো ক্ষমতা সবার নেই। তো মানে ইপিএল এ তো 50 মিলিয়ন দিয়ে 30 মিলিয়ন দিয়ে ব্যাকআপ গোলকিপার আসছে। তো এগুলো ভুল খবর। এটা না, মানে 30 মিলিয়নে যদি কেউ মানে ওরকম একটা গোলকিপার আসে, ভালো গোলকিপার, আমি 30 মিলিয়ন আসেনি, আরে 30 মিলিয়ন আসেনি, 24 মিলিয়ন প্লাস মিলিয়নের বিভিন্ন ক্লজ রিলেটেড পেমেন্ট আছে। আই স্ট্যান্ড কারেক্টেড, 30 মিলিয়ন নয়, 24 মিলিয়নে ব্যাকআপ গোলকিপার এসেছে, ঠিক আছে। আমাদের কেপা আছে, সরি, ঠিক আছে, ওটা 74 মিলিয়ন। তো ব্যাকআপ গোলকিপার যদি যেখানে 24 মিলিয়নে একটা ব্যাকআপ গোলকিপার আসে, সেখানে পয়সা নিয়ে কোনো কথা হবে না। তো এবারে বাকি তাহলে দলগুলো তাহলে কিভাবে জিতবে? বাকি দলগুলোও তো খেলতে হবে। তখন বাকি দলগুলোকে কি করতে হয়, যে যখন পয়সা মানে ওই প্লেয়ারগুলো ওই পয়সা লেভেলের নয়, তখনই তাকে কিনতে হচ্ছে, ঠিক আছে। তো সবাই ওই রকম মানে এখন এই মুহূর্তে যাদের কাছে টাকা আছে তারাই একমাত্র পিএসজির সাথে মানে বিডিং খেলতে পারবে, তাছাড়া কেউ পারবে না। আজকে যদি মিলান বলে যে না আমি তোমাকে কি বলে 8 মিলিয়ন দেবো, পিএসজি বলেছিল যে 12 মিলিয়ন দেবো, আলটিমেটলি পিএসজি যখন মিলান ওটা থেকে সরে আসলো দনারুমার কাছ থেকে, আজকের দিনে দনারুমা 8 মিলিয়নও না, আজকের দিনে দনারুমা 7 মিলিয়ন নিয়ে বেঞ্চে বসে আছে, ঠিক আছে। কেলার নাভাস গোলে খেলছে, দনারুমা বেঞ্চে বসে আছে। তো এইরকম তো হরদমই হচ্ছে না, ওটা পিএসজির সাথে বা সিটির সাথে করা সম্ভব না। এবং যখন রিয়াল ম্যাড্রিডের টাকাটা যখন একদম মানে সেন্ট্রাল ব্যাংক থেকে আসছে, তখন তাদের সাথে করা সম্ভব না, এগুলো আনরিয়ালিস্টিক। না, আমি যেটা বলছি যে লেগাসি ক্লাবগুলো, মানে আমি বলছি না যে এসি মিলান লেগাসি ক্লাব পয়সা ছাড়া কেউ করবে না। মানে আজকে যদি এই লেগাসি ক্লাবগুলোর পয়সা আছে, আমি সেইগুলোই বলছি, পয়সা আছে। হ্যাঁ, লেটস সে আজকে যদি জুভেন্টাস গিয়ে একটা কিছু অফার দেয়, আর যদি পিএসজি অফার দেয়, যে বেশি অফার দেবে সে তার কাছে যাবে। হ্যাঁ, জুভেন্টাস তো 2 বছরের লোন প্লাস অব্লিগেশন টু বাই এরকম বাই প্লেয়ার কিনবে, ওটা চিন্তা কি আছে তোমার? জুভেন্টাস তো কিনতেই পারে এরকম বাই প্লেয়ার। এবার এমবাপে, বাই দ্য ওয়ে, এমবাপের মুভমেন্ট কিন্তু একটা স্ট্রাইকার ক্যারাউজেল শুরু করতে পারে। পিএসজি, আমি আজকে ডেলি টেলিগ্রাফে একটা এক্সক্লুসিভ রিপোর্ট বেরিয়েছিল যে মিনো রায়ালাকে কন্ট্যাক্ট করেছে ফর আর্লিং হাল্যান্ড। এবার এটা আমি সুপ্রদীপকে করব, আমি ডটমান্ডকে যতটা চিনি, ডটমান্ড প্ল্যানিং ছাড়া প্লেয়ার বেচে না। মানে আমি ওদের পরের বছর হাল্যান্ডকে বেচবে, ওরা এই বছর একটা স্ট্রাইকার সারা বছর স্কাউট করার পরে তারপরে পরের বছর কি কিনবে, বেসিক্যালি ওটাই প্ল্যান থাকে ডটমান্ডের। সেটা সানচোকে বেচেছিল কেন কি একটা প্ল্যান ছিল যে আমি এই প্লেয়ারটাকে কিনবো। এরকম এন্ড অফ দ্য উইন্ডোতে যদি পিএসজি একটা 160-70 মিলিয়নের অফার ফেলে হাল্যান্ডের জন্য, তাহলে কি উইল ডটমান্ড বি টেম্পটেড? না, এর সাথে আমি ছোট্ট একটা কথা বলি। 160-70 মিলিয়ন অফারের সাথে ওর যে এজেন্ট আছে তাকে 40 মিলিয়ন দিতে হবে, এবং হাল্যান্ডের ফি বছরে 50 মিলিয়ন দিতে হবে। আই থিংক পিএসজি ডোন্ট কেয়ার, আমি সেটাই বলছি, পিএসজি বলেই পারবে, পিএসজি বলেই পারবে। বাট আই থিংক হাল্যান্ড গেলে হয়তো মানে এই যদি রিয়াল মাদ্রিদ মুভ করে, আমার মনে হয় বায়ার্ন মানে লেভানডস্কিকে রিপ্লেস করতে হবে। হ্যাঁ, অলরেডি একটা অ্যাটেম্প্ট মেরেছিল, 130-140 মতন একটা বেড অব্দি ওরা গেছিল, ঠিক আছে, তাতে ডটমন্ড নড়েনি। এবার এক্সট্রা 20-30 মিলিয়ন দিয়ে উইন্ডো শেষে আমার মনে হয় না খুব একটা কিছু হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার হাইল্যান্ডকে খুব অ্যাম্বিশিয়াস মনে হয়, ঠিক আছে, মানে নিজে একটু ভালো রকমই একটু নেম অ্যান্ড ফেম যে জিনিসটা হয় সেটা কামাতে চায়।
তো সেটা আর মনে হয় না লিগ ওয়ানে গিয়ে পাবে। তো প্রিমিয়ার লিগ, লা লিগাই হয়তো ইভেন্চুয়াল টার্গেট বায়ার্ন? করে সামার হতে পারে, বাট আমি বায়ার্নকে ফ্রন্ট রানার্স বলবো না, প্রাইমারিলি বিকজ রায়োলা ইনভলভড আছে। মানে রায়োলা না থাকলে আমি হয়তো আর একটু বেশি কনফিডেন্ট থাকতাম কি যে হ্যাঁ চান্সেস হয়তো বেটার আছে, কিন্তু বিকজ মানে আমরা খুব প্রুডেন্টলি মার্কেটটাকে ডিল করি। মানে স্ট্রাইকারের জন্য টাকা দিচ্ছি, তার ওয়েজেস দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এরপর রায়লাকেও ফিস দিতে হবে। হাল্যান্ডের বাবা অলসো পার্ট এজেন্সি হ্যান্ডেল করছে, তারও আরো 10-12-15 মিলিয়ন এক্সট্রা যা হবে দিতে হবে। তো এই ওভারহেড খরচাগুলো ক্লাব মনে হয় না নিতে চাইবে, দেখা যাক। এবার চেলসিতে লুকাকুকে will Chelsea go back for Haaland again next year after signing Lukaku? আই ডোন্ট থিঙ্ক সো। মানে চেলসির আমি লাস্ট দুটো তিনটে যেই উইন্ডো দেখছি, মানে যে আমাদের যে ডিল করে মারিনা মানে প্রচন্ড শিউর। মানে ও মানে শি ওয়ন্ট গো ফর এ ডিল ওয়্যার মানে যেখানে ফিনান্সিয়ালি মানে মনে হবে যে চেলসি প্রচুর দাম দিয়ে প্লেয়ার কিনছেন স্টাফ লাইক দ্যাট, আনলেস এন্ড আনটিল মানে মেজর কোনো প্লেয়ার সেল করে অর সামথিং লাইক দ্যাট, উইচ আই ডোন্ট সি। মানে এখন লুকাকুকে কিনছে, লুকাকু এখন পিকে আছে, নেক্সট 2-3 ইয়ার হয় আরো পিক, মানে এরকমই যদি ফর্ম মানে দেখা যাক, মানে জাস্ট একটা ম্যাচ খেলেছে, তো যদি লুকাকু ক্লিক করে যায় মানে বা ইনজিওর্ড না হয়, আই ডোন্ট থিঙ্ক মানে চেলসি আর মানে হাল্যান্ডের জন্য যাবে, মানে যতই বাই আউট ক্লজ ফ্লজ থাকুক, বাট আমার মনে হয় না চেলসি নেক্সট সিজন যদি লুকাকু ক্লিক করে যায়। রোনাল্ডো ইউনাইটেড গেছে, ইউনাইটেড কি হ্যালান্ডকে চেষ্টা করবে? হ্যাঁ, নেক্সট ইয়ার আমরা একটা সেন্টার ফরওয়ার্ড কিনবো, সেটা আমরা কি হবে, রোনাল্ডো আসুক না আসুক নেক্সট ইয়ার আমরা সেন্টার ফরওয়ার্ড কিনবো। চেলসি যে সময় আরেকটা সময় বুঝলাম মানে টুচেল কিন্তু মানে ও বলেই দিয়েছিল যে আমি মানে এমন একটা ফরওয়ার্ড চাই হুইল প্লে উইথ হিজ ব্যাক বিহাইন্ড দ্য গোল। হাল্যান্ড সেরকম স্ট্রাইকার নয়। মানে আমাদের চেলসিতে যদি টেকনিক্যালি তুমি স্ট্রাইকারস দেখো, ড্রগবা অলওয়েজ ওরকম যারা ক্লিক করেছে, ডিয়াগো কোস্তা ব্যাক বিহাইন্ড দ্য গোল, লুকাকুও তাই। যেসব স্ট্রাইকার ক্লিক করেনি লাইক ফার্নান্ডো টরেস বলো, শেভচেঙ্কো বলো, ওরা কিন্তু ব্যাক বিহাইন্ড দ্য গোল খেলতো না। তো মানে হাল্যান্ড আসলেও যে ক্লিক কতটা করবে সেটা নিয়েও মানে তুমি যদি বলো যে আমার অ্যাপ্রিহেনশন তো আছে, অ্যাপ্রিহেনশন তো আছে একটা। আচ্ছা সমুদ্র দা, হাল্যান্ড কোথায় যাবে এই বছর বা পরের বছর, যে বছরই ছাড়ুক, কোন ক্লাবে যাবে তোমার মনে হয়? আর্সেনাল। কারণ আর্সেনালে এটা রিয়েলিস্টিক একটা ক্লাব বলো। ন্যাশনাল টিম ক্যাপ্টেন খেলে, ওটা গার্ড। রিয়েলিস্টিক ক্লাব বলো, আর্সেনাল ছাড়। তুই আর্সেনাল যদি রিয়েলিস্টিক্যালি আমার মনে হয় হাল্যান্ডের জন্য হয়তো সিটি যেতে পারে। আমার নেক্সট ইয়ার এই বছর যদি এমবাপ্পে, সেটা এই বছরই হয়তো মানে এই সিজন এই ট্রান্সফার উইন্ডোতেও একটা অ্যাটেম্প্ট হয়তো নিতে পারে আমার নিতে পারে, কিন্তু আমার মনে হয় না ডটমান্ড, আমি যেটা সুপ্রদীপ বললো, ডটমান্ড যেরকম ভাবে বিজনেস করে সেটা আলাদা ব্যাপার, বাট সিটি হয়তো এই একটা অ্যাটেম্প্ট নেবে, কারণ আর তো কেউ নেই, আর ওদের একটা স্ট্রাইকার লাগবে সত্যি কথা। আমার মনে হয় নেক্সট এই বছর হাল্যান্ড ছাড়বে না, হাল্যান্ড পরের বছরই ছাড়বে। ইউনাইটেড, সিটি, বায়ার্ন, বার্সা, এই চারটে ক্লাবের মধ্যে একটা, কোনটা আমি জানি না। হ্যাঁ বার্সা উইল ট্রাই নেক্সট ইয়ার। এই বছর পয়সা নেই। রিতম কথাটা শুনে খুব খুশি হবে। রিতম এত কনফিডেন্টলি বার্সার কথা বলছে, রিতমের জন্যই বার্সাটাকে আমি ইনক্লুড করলাম, যাতে আমি বার্সাকে ইনক্লুড করতাম না। রিতমের জন্যই তোমার শোনা যাচ্ছে না। সিটির একটা চান্স আছে, কারণ মানে আমি যেটা শুনলাম গুয়ার্দিওলা কিছুদিন আগেই বলেছে 23-এর পর আর কন্ট্রাক্ট রিনিউ করাবে না। তো ও লাস্ট দুটো সিজনে একটা ইউসিএল জেতার জন্য একটা তো মানে মরি অ্যাটেম্প নেবে। মানে হি ইজ নাও মোর ইন্টারেস্টেড টু গো ইনটু ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট করতে চাইছে 23-এর পর থেকে। না, গুয়ার্দিওলার ব্যাপারটা পরে আসছি। তবে আমার যেটা মনে হয় যে হাল্যান্ড এই বছর যদি সিটি একটা মানে মানে নির্লজ্জজনক একটা বিড মেরে দেয় তাহলে আলাদা কথা, তা না হলে সামনের বছর যেটা হবে আইদার ও রিয়াল ম্যাড্রিড যাবে, না হলে ও ম্যানচেস্টার সিটি যাবে। রিয়াল ম্যাড্রিড এমবাপ্পে যাচ্ছে, আবার হাল্যান্ড কেন? হাল্যান্ড প্লাস এমবাপ্পে লেফটে খেলবে, হাল্যান্ড সেন্টারে খেলবে, লিখে রেখিস, ঠিক আছে? আইদার ইট উইল গো টু রিয়াল ম্যাড্রিড অর ইট উইল গো টু কেননা বায়ার্ন বলতাম, কিন্তু বায়ার্ন ওই 50 মিলিয়ন ওয়েজটা বোধহয় দেবে না, তো সেটা একটা কথা। আর তা না হলে ফ্যাট বাস্টার্ড ওকে নিয়েও আসবে না,
তো এই জন্য ওই আচ্ছা আমার- আর 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 ভিভ যেটা বললো ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে যাওয়ার আগে ও কিন্তু ওর ওই ওয়ার্ল্ড ট্যুরটা কমপ্লিট করবে। ও শুরু করেছিল স্পেন দিয়ে, তারপরে গেছিল জার্মানি, তারপরে ম্যানচেস্টার, ইংল্যান্ড, এবার ইংল্যান্ডের পরে ও ইটালিতে আসছে। কেননা ওর খেলার যে লাস্ট যে মানে ফুটবলটা লাস্ট যেটা খেলেছিল সেটাও ব্রেসিয়াতে খেলেছিল, ঠিক আছে? জুভেন্টাসে আসছে। ব্রেসিয়াতে খেলেছিল না, জুভেন্টাস অলরেডি তো আলেগ্রিকে নিয়ে নিয়েছে। তো যারা যারা লং টার্ম ইয়েতে নিয়ে ইটালিতে দেবপম মিলান বলতে চাইছো? দেবপম তোমার মিলানের জার্সি বলছে মিলানে আসতে পারে না, একটাই প্রশ্ন, দেবপম একটাই প্রশ্ন, হুম। গার্ডিওলার যে লেভেলের ইনভেস্টমেন্ট দরকার ইটালিতে কে দেবে? জুভেন্টাস। সেটাও না সেটা একটা বিশাল বড় কথা। গর্ডিওলা যে লেভেলের ইনভেস্টমেন্ট দরকার হয় সাধারণত, কেন গর্ডিওলা দেখলাম যে মিড লেভেল ক্লাব ধরে না, না যেটা ইভেন মরিনো পর্যন্ত ধরে ফেললো রোমাতে এসে বা টটেনামে গিয়ে, গর্ডিওলা মিড লেভেল ক্লাব ধরে না। তো এবার দেখার কথা যে যখন ও বার্সেলোনাতে প্রথম ঢুকেছিল তখন কিন্তু খুব একটা খাই ছিল না, তবে অলরেডি তখন বার্সেলোনার টিমে কে আছে কে নেই এরকম ব্যাপার, মানে তখন কেনার তেমন দরকারও ছিল না। আমার তবুও তাও কেন যেন মনে হচ্ছে যে ওর এই ক্লাব ম্যানেজেরিয়াল ক্যারিয়ারটা ও ইটালিতে এসে শেষ করবে, কারণ ওর নিজের ম্যানেজেরিয়াল ক্যারিয়ারটা ও যেহেতু ইটালিতে শেষ করেছিল, ওর বরাবরই একটা সফট স্পট আছে ইটালিতে খেলার বা ইটালিতে ম্যানেজ করার জন্য। তো এটা আমার মনে হয় একটা সম্ভাবনা কি হতে পারে, মানে গার্ডিওলা পিএসজি গেল আর মেসি এক্সটেন্ড করলো পিএসজি তে বাকি ক্যারিয়ার, দুজনে একসাথে রিটায়ার করলো, এটা হতে পারে কি একটা সুন্দর ওয়াকিং ইনটু দ্য সানসেট টাইপের একটা? মানে এখন গোটা সত্যি কথা বলতে এখন গোটা পিএসজি তে পচিতনোকে মিসফিট লাগছে কিন্তু অ্যাকচুয়ালি। না আমার পেপ নিয়ে একটা প্রশ্ন, আমি যখন তাই শুনলাম যে পেপ ছেড়ে দেবে 2023-এ, আমার একটা প্রশ্ন, পেপ সেটা অ্যানাউন্স করেছে, আমার একটা সিম্পল ছিল যে এই বছর আমার মনে হয় না এফেক্ট পড়বে সিটির উপরে, কিন্তু নেক্সট ইয়ার এটা কি টিমের উপরে এফেক্ট পড়বে? যে আমি জানি আমার ম্যানেজার এই বছরের পরে ছেড়ে দেবে, নেক্সট ম্যানেজার যে আসবে আমি তার প্ল্যানে থাকবো কি থাকবো না, এই যে ইনসিকিউরিটিটা, এটা কি টিমের উপরে এফেক্ট পড়তে পারে সিটি টিমের উপরে? কেন কি আমার মনে হয় যে যখন অ্যালেক্স ফার্গুসন প্রথম রিটায়ারমেন্ট তোমার অ্যানাউন্স করেছে 2002 সালে, অ্যানাউন্স করেছে আমি 2002-03 সিজনে ছেড়ে দেবো, সেটা কিন্তু টিমের উপরে মারাত্মক এফেক্ট ফেলেছিল। সেটা ফার্গুসন নিজের বইতে লিখে গেছিল যে ওইটা আমার ভুল হয়েছিল, আমার অ্যানাউন্স করা উচিত হয়নি, না মানে টিমের উপরে এফেক্ট পড়েছে। আমার মনে হয় ওটা শেখ বলে দেবে যে আমরা আগের বারও নিয়ে এসেছিলাম যেখান থেকে, এবারও নেগেলসম্যানকে নিয়ে আসবো, অতএব তোমরা চিন্তা করো না, হ্যাঁ আমরা ঠিক হাতেই যাচ্ছি। নেগেলসম্যান 2026 পর্যন্ত কন্ট্রাক্ট আছে, আমরা চাইবো 100 মিলিয়ন চাইবো একটা কোচের ট্রান্সফার ফি এর জন্য। তো সিটিতে কিন্তু এই রিস্কটা প্লেয়ারের সবসময় থাকে, কারণ মানে গার্ডিওলা থাকলেও নেক্সট ইয়ার আবার 150 মিলিয়ন 250 মিলিয়ন দিয়ে কে চলে আসবে, কার জায়গা, মানে সিটি কিন্তু একটা স্কোয়াড হারমোনি নিয়ে এবছর অলরেডি প্রবলেম আছে। গার্ডিওলা অলরেডি বলেছিল যে 4-5টা প্লেয়ার ছাড়তে চায়, তারা একজনও ছাড়েনি এখন পর্যন্ত, কিন্তু একটা প্লেয়ারও ছাড়েনি। সবার তো মোটামুটি একটা হেফটি ওয়েজ আছে, আর ট্রান্সফার ফি তো মোটামুটি 50-60 মিলিয়ন মতো। আর গার্ডিওলা কিন্তু সেটা ভিজিবলি। আমার অন্য একটা প্রশ্ন আছে, বার্নার্ডো সিলভা কোথায় যাবে? বার্নার্ডো সিলভাকে জর্জ মেন্ডেস চেষ্টা করছে জুভেন্টাসে নিয়ে যাবে, জানি না যাবে কি যাবে না। না যদি ও সিটিতে যেত তবে ও জুভেন্টাসে যেত, মানে কোথায় যাবে? সিটি যদি পয়সা না দিত তাহলে প্লেয়ার এক্সচেঞ্জ করে বার্নার্ডো সিলভাকে পাঠিয়ে দিত। কোথায় যাবে? মানে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ লোনে নিতে পারে, বাট তো শুনলাম কিন্তু ওই ওর যা ওয়েজ ডিমান্ড, তারপরে সিটি যেতে ট্রান্সফার ফি বা লোন ফি যেটাই চাইবে, ওটা অ্যাটলেটিকো মাদ্রিদ কি অ্যাফোর্ড করতে পারবে, সেটা আমার প্রশ্ন। অ্যাটলেটিকো মাদ্রিদ অলরেডি ফরওয়ার্ড কিনেছে, মাথায়াস কুনহাকে কিনে ফেলেছে, তো আমি জানি না অ্যাটলেটিকো মাদ্রিদ পারবে কিনা। ওটা হচ্ছে সিটির প্রবলেম হচ্ছে, লাস্ট ইয়ারও তোমার বার্নার্ডো সিলভা চেষ্টা করেছিল, ছাড়তে পারেনি। এবছর রাহিম স্টার্লিং, বার্নার্ডো সিলভা, আইমেরিক লাপোর্তে, এটা সবাই ছাড়তে চায়, কেউ এখনো ছাড়েনি। একটা প্লেয়ার ছেড়ে দিয়েছে রেপ কেসে, সেটা আলাদা কথা। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সিন্স উই আর টকিং অ্যাবাউট ম্যানেজার্স, সেটা হচ্ছে কোন ম্যানেজার এবার স্যাক হবে? মানে প্রত্যেক বছর হয়, আমরা দেখে এসেছি, মানে ইপিএল বলো মানে এত হাই প্রোফাইল ম্যানেজার নিয়ে আমরা ডিসকাস করছি, তো স্যাক কে হবে মনে হচ্ছে এবারে? সৌম্যজিৎ দা বলুক এই প্রশ্নটা, প্রথমত সৌম্যজিৎ দা।
কি এই প্রশ্নটা আরেকবার রিপিট হবে? আমি মাঝখানে কোন হাই প্রোফাইল প্রিমিয়ার লিগ ম্যানেজার, মানে হাই প্রোফাইল ক্লাবের ম্যানেজার এই বছর হ্যাঁ। স্যাক হবে প্রিমিয়ার লিগ? প্রথম স্যাক হবে। প্রিমিয়ার লিগ না, এই প্রিমিয়ার লিগ ধরলাম প্রথমে। এই রে ভিডিও অফ। হাই প্রোফাইল ম্যানেজার স্যাক হবে। না না, হাই প্রোফাইল ক্লাবের ম্যানেজার, IPL এর প্রথম ম্যানেজার কে স্যাক হবে? প্রথম ম্যানেজার তো শন ডাইক হতে পারে, মানে হাই প্রোফাইল ক্লাবের আচ্ছা, ম্যানেজার। হাই প্রোফাইল। কঠিন প্রশ্ন। মানে হাই প্রোফাইল ক্লাবের মধ্যে কাদের ধরা হচ্ছে? মানে যারা high যারা profile যারা club যারা ধরছি যারা না। এবার সুপার তারপরে তো লিগে ইনক্লুড হয়েছিল, তো তারা কেউ সুপার হচ্ছে না লিগে যারা তাহলে। ঢুকেছিল, যারা সুপার লিগে ঢুকেছিল তারা টপ 12 ক্লাব ধরা হ্যাঁ হয় সুপার লিগ ধরো না। ইউরোপের। নুনো এসপেরিতো সান্তো মানে প্রচন্ড ছড়িয়ে স্যাক হয়ে যায়। না, জোকস অ্যাপার্ট, আর্টেটার পজিশনটা সবচেয়ে অবভিয়াসলি মানে নড়বড়ে, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। তো দেখা যাক, স্যাক হওয়ার চান্স আছে। মানে প্রথম 1-1.5 মাস তো দেখবে, বাট একটা লেভেলে পারফর্ম না করতে পারলে এবার আর্টেটার চান্স। আমার মনে হয় আমার আমি জানি না ফার্স্ট স্যাক হবে কিনা, কিন্তু যদি ইউনাইটেড জানুয়ারি মাসে প্রিমিয়ার লিগের টপ স্পটটাকে 10-12 পয়েন্ট পিছিয়ে থাকে, তাহলে সলসার যেতে পারে। আমার তো মনে হয় যে সোলজার স্যাক না হওয়াটাই আশ্চর্যের হবে। মানে এই গোটা সিজনে যদি সোলজার স্যাক না হয়, তাহলে আমি ভীষণ রকম মানে আর্টেটা স্যাক নাও হতে পারে কোনো একটা কারণে, ফর্ম ঘুরে গেল, কিছু একটা হলো, ক্লাবের হাতে অন্য কোনো দাবিদার নেই, মানে মানে হয়তো আন্ডার 19-এর ম্যানেজারটা অতটা ভালো নয়, বা দেখতে ভালো নয়, বা যাই হোক, কিন্তু এইগুলো অনেক কারণে আর্টেটা স্যাক নাও হতে পারে। নুনো তো স্যাক হবেই না, কেননা নুনোকে এত কিছু করার পরে, এত জায়গায় তেল ঘষে, এত জায়গায় প্রদীপে ঘষে তবে যাকে নুনোকে পেয়েছে, ঠিক আছে? মানে এত এত ম্যানেজারের মানে স্যাক্রিফাইসের পরে তো নুনো তো স্যাক হবেই না। কিন্তু ওলে এই বছর স্যাক হচ্ছেই, এটা আমি মোটামুটি গ্যারান্টিড। আচ্ছা, এবার আমার স্যাকিং থেকে চ্যাম্পিয়ন্স লিগ ড্রতে যাই। কালকে চ্যাম্পিয়ন্স লিগ ড্র হয়েছে। ভালো ফিক্সচার হয়েছে। আমি বেশ একবার কয়েকটা। সবগুলো গ্রুপ বলে দিই, তারপরে অফকোর্স অনেকগুলো গ্রুপ যারা অনেকগুলো বড় বড় ম্যাচ আছে এই গ্রুপস গুলো নর্মালি বোরিং হয়ে যায়, কিন্তু আগের বছর অনেকগুলো আনএক্সপেক্টেড টিম লিগ জিতে গেছিল, ওই জন্য একটু গ্রুপগুলো এদিক ওদিক হয়েছে। সো গ্রুপ এতে আছে ম্যানচেস্টার সিটি, প্যারিস সান জার্মান, আরবি লাইপজিগ, ক্লাব ব্রুজ। গ্রুপ বি তে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পোর্তো, এসি মিলান। গ্রুপ সি তে আছে স্পোর্টিং লিসবন, বরুসিয়া ডর্টমুন্ড, আয়াক্স, বেশিকতাস। গ্রুপ ডি তে আছে ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার ডনেটস্ক, এফসি শেরিফ। গ্রুপ ই তে আছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, বেনফিকা, ডিনামো। গ্রুপ জি তে আছে লিল, সেভিয়া, সালজবার্গ, উলসবার্গ। গ্রুপ এফ এ আছে ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আটালান্টা, ইয়াং বয়েজ। আর গ্রুপ এইচ এ আছে চেলসি, জুভেন্টাস, ফুটবল ক্লাব জেনেট আর মালমো। আমি প্রথমে দেওবন্দার কাছে যাচ্ছি। এসি মিলান বহু বছর পরে চ্যাম্পিয়ন্স লিগে ফিরছে। গ্রুপ বি দেখে তোমার কি মনে হচ্ছে? একটু ইজি গ্রুপ পেলে ভালো হতো এসি মিলানের। না, বহু বছর পরে চ্যাম্পিয়ন্স লিগে ফিরছে, মানে বেসিক্যালি আমরা আমাদের হোমে রিটার্ন করছি, তো সেটা কোনো ব্যাপার না। তো এসি মিলান যেখানে ফোর্থ টিম হিসাবে যে গ্রুপে ঢুকবে, সেই টিমটা তো গ্রুপ অফ ডেথ হবেই, সেটা নিয়ে কোনো কথাই হয় না। তো আমার তবে এটা নিয়ে আমি মানে একটু আশ্চর্য হচ্ছি যে লোকেরা আমাকে বেশ কয়েকজন বলছে, আরে আর একটু ইজি গ্রুপ হলে ভালো হতো, আর একটু ইজি গ্রুপ হলে ভালো হতো। গত 7-8 বছর ধরে তো ওই অস্ট্রিয়া, কাজাকস্তান, তারপরে আর্সেনাল, এরকম অনেক টিমের সাথে খেললাম, ঠিক আছে? এবারে চ্যাম্পিয়ন্স লিগে যখন ফেরত এসছে তখন তখন কি বলে, চ্যাম্পিয়নদের সাথেই খেলা উচিত। তবে যাদের সাথে পড়েছি তাদের সাথে খেলার ইয়েতে কোনো রকম হীনমন্যতার কোনো ব্যাপারই নেই। স্টিভ ম্যাকম্যানাম্যান বলে একজন ব্রিটিশ প্রতিবন্ধী প্রতিবন্ধী না মানে জার্নালিস্ট আছেন, উনি লিভারপুলে খেলে গেছে ভদ্রলোক,
রিয়াল মাদ্রিদও রিয়াল খেলে মাদ্রিদ গেছে। খেলেছে, হ্যাঁ। আজকাল একটু প্রতিবন্ধী ব্যাপার স্যাপার মানে হয়ে গেছে বোধহয়। উনি হঠাৎ করে মানে ওই লিগটা ওই ড্রটা হওয়ার পরে উনি হঠাৎ কমেন্ট করে বসলেন যে মিলান তো অনেক শেষের দিকে শেষ করেছে, মানে অনেক পরের দিকে শেষ করেছে, এটা ড্রটাতে কি যে করবে ওরা। ভদ্রলোকের এটাও খেয়াল ছিল না যে মিলান কিন্তু ওনার টিমের থেকে বেশি গোল করেছে, ওনার টিমের থেকে বেশি পয়েন্ট পেয়েছে এবং ওনার টিমের থেকে আরও ওপরে শেষ করেছে গত বছরের লিগটা। তো যেটা বলার যে ওই যে চারটে দল ওখানে আছে তার মধ্যে অ্যাথলেটিকো ম্যাদ্রিদ অ্যাজ আ চ্যাম্পিয়ন জয়েন করেছে, পোর্তো এবং মিলান অ্যাজ আ সেকেন্ড প্লেস টিম জয়েন করেছে, লিভারপুল অ্যাজ আ থার্ড প্লেস না ফোর্থ প্লেস টিম জয়েন করেছে, থার্ড প্লেস টিম জয়েন করেছে। ঠিক আছে, তো গত বছরের হিসাব যদি দেখা যায় তাহলে আমার মনে হয় যে অ্যাথলেটিকো ম্যাদ্রিদ ডেফিনেটলি খুবই মানে একটা ভালো টিম, বা প্লাস ওদের ভালো এবছরের রিক্রুটমেন্টও ভালো হয়েছে। তো অ্যাথলেটিকো ম্যাদ্রিড মানে ইজ আ মানে টিমে মানে ওই গ্রুপের মধ্যে খুবই বাদ বাকি যে তিনটে দল তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমার মনে হয় লিভারপুলের এই বছরের ট্রান্সফার সিজনটা অতীব খারাপ গেছে, প্রায় কাউকেই কেনেনি, এবং যে ফার্স্ট টিমটা আছে সেই ফার্স্ট টিমটার পরের যে টিমটা তার মধ্যে ফারাক অত্যন্ত বেশি। তো ইট উইল কাম ডাউন টু যদি ওদের প্লেয়াররা ফিট থাকে, এবং গত বছরের ইতিহাস বলছে যে সেটা খুব একটা সবসময় ঠিক নয়। পোর্তো একটা খুব মানে অলওয়েজ এভার প্রেজেন্ট টিম, তবে পোর্তোর প্লেয়ার মানে জুভেন্টাসকে গত বছর হারিয়ে দিয়েছিল, কিন্তু জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস আর চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলান তো একদল নয়। তো আমার মনে হয় যে আমরা যদি মানে কাছে অ্যাথলেটিকো ম্যাড্রিডের কাছে খুব বাজেভাবে না হারি তাহলে হয়তো আমরা সেকেন্ড হিসাবে শেষ করব। মানে তুমি বলছো লিভারপুল ইউরোপা লিগ খেলবে? সেটা আমি জানি না, 3-4 কে শেষ করবে আমি কি করে বলবো। তা তুমি বলছো যে অ্যাথলেটিকো মাদ্রিদ আর এসি মিলান এই গ্রুপ থেকে উঠবে, আমার তোমার প্রেডিকশন? ঠিক আছে, এটা বড় প্রেডিকশন, কেন কি লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগে একটা পেডিগ্রি আছে লিভারপুলের। আর একজন আজকে কটা জিতেছে জানো লিভারপুল? 6টা। আমরা তাহলে তোর থেকে বেশি জিতেছি। হ্যাঁ, মানে এখন মানে রিসেন্ট চ্যাম্পিয়ন্স লিগ হিস্ট্রিটা একটা ভালো পেডিগ্রি আছে। 2 বছরের আগের যে দলটা ছিল সেই দলটা সত্যি ভালো ছিল। সেই দলটা এক দল নয়, এই দলে গত বছরের যারা বেরিয়ে গেছে তাদেরকে রিপ্লেস করা হয়নি, নতুন প্লেয়ার আনা হয়নি। ওই আমাদের বার্লুস্কনির সময় গ্যালিয়ানি বলতো যে প্লেয়ারটা ওই অনেকদিন ইনজিওর্ড আছে সে ফেরত এসেছে, আরে এটাই তো নতুন সাইনিং, এই নতুন সাইনিং ধরে নাও। লিভারপুল আমার মনে হয় সেই পলিসিটাই নিয়েছে। তো যাই হোক, হ্যাঁ আমাদের আরেকজন হ্যাঁ মনে হয় তুমি বলছো অ্যাথলেটিকো মাদ্রিদ এসি মিলান গ্রুপ বি থেকে উঠছে। ঠিক আছে, আমি তাহলে এবার গ্রুপ এইচ এ আসি। জিত যখন আসে চেলসি গ্রুপটা নিয়ে, চেলসি, জুভেন্টাস, জেনিথ, মালমো। যখন 2012 সালে চেলসি চ্যাম্পিয়ন্স লিগ জেতে তার পরের বছর জুভেন্টাসের সঙ্গে গ্রুপে পড়েছিল মনে হয়। হ্যাঁ, আর জুভেন্টাসের সঙ্গে হেরেই রোবার্টো ডি মার্টিও স্যাক হয়েছিল। ইউরোপা জিতেছিলাম, সে বছর ইউরোপা জিতেছিলেন। এবার আবার একটা ওই হিস্ট্রি ডাজন্ট রিপিট বাট হিস্ট্রি রাইমস। তো চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে আবার জুভেন্টাস গ্রুপে পড়েছে। এই গ্রুপটা চেলসি, জুভেন্টাস, জেনিথ, মালমো। চেলসি এই গ্রুপ থেকে কোয়ালিফাই করা উচিত, মানে না হলে একটা অঘটন হবে। তুমি এই গ্রুপটা নিয়ে তুমি কি বলতে চাও? গ্রুপটা মানে হ্যাঁ মানে অবভিয়াসলি মানে আমাদের মানে যা গ্রুপ পড়েছে আই এম মোর অর লেস হ্যাপি উইথ ইট। মানে স্পেশালি জুভেন্টাস মানে ইট সিমস লাইক দ্য ক্লোজেস্ট কম্পিটিটর মানে চেলসির এখানে। তো মানে কোয়ালিফাই তো করা উচিত। আমি মানে এবছর আবার টাইটেল ডিফেন্ড করব অতটাও আমি অপটিমিস্টিক নই। মানে জেনারেলি ইটস ভেরি টাফ টু ডিফেন্ড মানে যে কোনো ট্রফি, মানে চ্যাম্পিয়ন্স লিগ তো ছেড়েই দাও। তো মানে হ্যাঁ বাট হ্যাঁ গ্রুপ থেকে তো আমরা মানে আই হোপ লাইক মানে টপ হয়েই কোয়ালিফাই করবো and hoping to make it to semifinals অব্দি যাবো হোপফুলি। আর মানে আর হ্যাঁ তুমি যে বলছো হ্যাঁ তখন ডিম্যাটিউ আর টুচেল তো মানে সেম নয়, মানে এটা তো মানে মানে এটা একটা ডিফারেন্স আছে, সেটা তো সবাই বুঝছি আমরা। তো মানে আই এম হোপিং মানে আমরা কোয়ালিফাই করব, টপ হয়েই করব, এন্ড সেমিফাইনালস অব্দি যাচ্ছি মোটামুটি, লাইক সেটাই মনে হচ্ছে অ্যাটলিস্ট এই সময়। মানে আমার একটাই আফসোস থেকে গেছে যে একটু দুর্বল স্প্যানিশ টিমটা যদি আমাদের সাথে পড়তো। হ্যাঁ, মানে সব থেকে শক্তিশালী স্প্যানিশ টিমটাই আমাদের সাথে পড়েছে। মানে সুপ্রদীপরা যে টিমটার সাথে পেয়েছে ওই টিমটাকে যদি আমরা পেতাম তাহলে গুনে গুনে 3-4টে গোল দিতাম। তো এবার সেই গ্রুপে আসবো, গ্রুপ ই।
Bayern Munich, Barcelona, Benfica, Dinamo Kiev. Bayern Barca recent history is heavily loaded towards Bayern Munich. মানে এই বছর ওই রেকর্ডটা ভেঙে যাবে। রোনাল্ড আগের ইয়ে ম্যানেজারটা তো তাও পদের ছিল, এবার রোনাল্ড কুমান এসছে, ওই রেকর্ডটা ভেঙে যাবে। আমি সেটাই বলছি, যদি বাই চান্স যদি আতলেটিকো ম্যাদ্রিদ না হয়, যদি রিয়েল ম্যাদ্রিদে পড়তো, তাহলেও মোটামুটি আমাদের ইয়ে ছিল যে লড়ে যাব। বার্সেলোনা পড়লে তো আমি ভীষণভাবে মানে ইয়ে হতাম, যে মানে শোনার সুযোগ। আমার মনে হয় এই বছর মানে সবাই মুখিয়ে থাকবে আরো 7-8টা গোল দেওয়ার জন্য। এবার বল সুপ্রদীপ, বায়ার্ন মিউনিখ এই গ্রুপে কি এক্সপেকটেশন, কি গ্রুপ টপ করা তো উচিত মিনিমাম? হ্যাঁ মানে আশা করছি গ্রুপ টপ করবো, আর সেকেন্ড বার্সেলোনাই ফিনিশ করবে, বেনফিকা থার্ড আর ডিনামো কিয়েভ ফোর্থ, এটাই আমার প্রেডিকশন। হ্যাঁ, কিন্তু বার্সেলোনা যদি বেনফিকার কাছে ম্যাচটা হেরে বসে, সেটা মানে ওটা কি সারপ্রাইজিং হবে না আমার মতে। বার্সেলোনার এখন যে অবস্থা, মানে আমাদের কাছে আমি নেই এখন। খুব বেশি যে রাইট অফ করে দেবো তা নয়, মানে ওদের মোটামুটি ডিফেন্সটা একটু নড়বড়ে, বাট মিডফিল্ড এন্ড অ্যাটাকটা এখনো খুবই ভালো সেরকম ভাবে দেখতে গেলে। মানে ফ্র্যাঙ্কি ডি ইয়ং, পেড্রি, তারপর সার্জিও বুস্কেটস, সামনে দেখতে গেলে গ্রিজম্যান আছে, ডিপায় ভালো স্টার্ট করেছে, প্রি সিজন ভালো খেলেছে, লা লিগাতেও স্টার্টটা ভালো হয়েছে ওর। তো মানে ক্যানট রাইট অফ বার্সেলোনা যে একদম কিছু করতে পারবে না। মানে মেসি নেই ঠিক আছে, এখন মেসি ছাড়া খেলতে হচ্ছে, আর খেলাটা শিখেও যাবে ইভেনচুয়ালি। মানে জায়গাটা মানে স্টাক থাকবে না, মানে মুভ অন করতেই হবে ইভেনচুয়ালি। এবার আমি গ্রুপ এফ নিয়ে কথা বলি। ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড, আটালান্টা আর ইয়াং বয়েজ। এই গ্রুপে অ্যাটলিস্ট দুখানা ম্যাচ নীল ড্র ফিনিশ করবে, কেন কি ভিয়ারিয়াল, ম্যানচেস্টার ইউনাইটেড লাস্ট 4খানা গ্রুপ স্টেজ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ 0-0-0-0-0, মানে একটা গোল হয়নি লাস্ট 4টে গ্রুপ চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ স্টেজ ম্যাচে ভিয়ারিয়াল আর ম্যানচেস্টার ইউনাইটেড। তো দুখানা 0-0 ম্যাচ ফিনিশ করতেই পারে। এবার রোনাল্ডো এসছে বলে তার জন্য কি গোল হবে এরকম এক্সপেকটেশন না, কেন কি রোনাল্ডো থাকার সময় 0-0 করেছে। রোনাল্ডো এসে গোল করবে সেটা এক্সপেক্ট করা উচিত না। এই গ্রুপটা অন পেপার মনে হয় খুব ইজি, কিন্তু আমার মনে হয় না খুব একটা বেশি ইজি গ্রুপ। আটালান্টা একটা ডেঞ্জারাস টিম, সেটা দেবপম দা ক্লিয়ারলি বলতে পারবে যে এটা ইটালিয়ান ক্লাব। আটালান্টা সারপ্রাইজ করেছে, সাইনিং করেছে, খুব ভালো সাইনিং, ভালো সাইনিং করেছে, সাইনিং চলেই যাচ্ছে, মানে শেষ হচ্ছে না। আটালান্টা আর এ ভেরি ডেঞ্জারাস টিম। ভিয়ারিয়াল এবার মনে হয়, এবার ভিয়ারিয়াল যদি, আমার মনে হয় ভিয়ারিয়াল যদি থার্ড ফিনিশ করে তাহলে ইউরোপা লিগ জিতবে এবছর আবার, কেন কি উনাই এমেরি আছে। কিন্তু বল যে ভিলারিয়াল পাওয়া আর অ্যাটলেটিকো ম্যাদ্রিদ পাওয়া তো এক নয় না। না, অফকোর্স না, তো অফকোর্স আমি এই গ্রুপটা আমার মনে হয় ইউনাইটেডের এই গ্রুপটা, মানে এত পয়সা খরচা করার পরেও তুমি যদি এই গ্রুপ থেকে না বেরোতে পারো, তাহলে দেন আই হ্যাভ নাথিং টু সে। কিন্তু ইটস নট অ্যাজ ইজি অ্যাজ ইট লুকস, দ্যাট এটাই আমি বলছি, ইটস নট অ্যাজ ইজি অ্যাজ ইট লুকস। এবার আমি সমজিতা খুব চুপচাপ আছে, কারণ কি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা হচ্ছে। তো সমজিতাকে আমি আনি। গ্রুপ এ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, প্যারিস সান-জার্মান, আরবি লাইপজিগ এন্ড ক্লাব ব্রুগ। এই গ্রুপে তোমার কি অয়েল ক্যাসিকো ম্যাচটা ছাড়া তোমার কি মনে হয় যে সিটি বা পিএসজি কে কেউ একজন ইউরোপা লিগে ঠেলে আরবি লাইপজিগ উঠে যেতে পারে? না, মনে হয় না। মানে সিটি আর পিএসজি কোয়ালিফাই করবে। যদি এখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে এই দুটো টিমের মধ্যে কে সেকেন্ড হবে, সেটাই হচ্ছে উত্তর, যে যেই টিমটা সেকেন্ড হবে তাদেরকে হয়তো আরবি লাইপজিগ এর একটা চান্স আছে একটা আপসেট করার। তাহলে আমি বলবো যে সিটি ইজ দ্য উইকার। মানে আরবি লাইপজিগ যদি কিছু করতে পারে তাহলে হয়তো সিটিকে ইউরোপা লিগে ঠেলে দিতে পারে, পিএসজি কে ধরা মনে হয় সম্ভব। আচ্ছা, আমার একটা সূক্ষ্ম রিকোয়েস্ট ছিল কৃষ্ণেন্দুকে, একটু গ্রুপ ডিটা যদি অ্যানালাইজ করে দিস। গ্রুপ ডি, ওকে, হ্যাঁ, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, এটা তো আগের সিজনের গ্রুপ, এফসি শেরিফ ছাড়া সেম গ্রুপই আছে। ইন্টার এই গ্রুপ থেকে উঠতে পারেনি বাই দ্য ওয়ে লাস্ট ইয়ার, 4 নম্বরে শেষ করেছিল, 4 নম্বর। এবার এফসি শেরিফ আছে। তবে এবছর তো ইন্টার হাকান ডি ব্রুইনকে নিয়ে এসেছে, তো এবছর কি পারবে? আমার রিয়াল মাদ্রিদ
শাখতার ডোনেটস্ক টিমটা না প্রত্যেক বছর মনে হয় কিছু করতে পারবে না, কিন্তু কিছু না কিছু একটা করে ফেলে। ওই জন্য ইন্টার দেখো অন পেপারে এই গ্রুপটা থেকে ইন্টারের সেকেন্ড হয়ে ওঠা উচিত। সেকেন্ড না, সেকেন্ড হ্যাঁ, হয়ে ওঠা second। উচিত। হ্যাঁ, রিয়াল ম্যাড্রিড গ্রুপ টপ করবে। আমার মনে হয় না ইন্টার কিছু মারাত্মক সুবিধা করতে পারবে। এই গ্রুপটা আমার অন পেপার একটু উইক মনে হচ্ছে, কিন্তু ইন্টারের এই গ্রুপ থেকে ওঠা উচিত সেকেন্ড হয়ে, রিয়াল ম্যাড্রিড টপ করা উচিত। ডোনেটস্ক শুড প্লে ইন দ্য ইউরোপা লিগ থার্ড আচ্ছা, এবার আচ্ছা, আচ্ছা, এফসি শেরিফ বাই দ্য ওয়ে ফার্স্ট অ্যাপিয়ারেন্স ইন চ্যাম্পিয়ন্স লিগ, মোল্ডোভার থেকে। মোল্ডোভার টিম ফার্স্ট অ্যাপিয়ারেন্স আচ্ছা, ইন চ্যাম্পিয়ন্স লিগ। ভীমকে জিজ্ঞেস করবো, ভীম এই 8টা গ্রুপের মধ্যে কি কোনো গ্রুপকে গ্রুপ অফ ডেথ বলা যায়? ডেফিনেটলি গ্রুপ বি, মানে প্রত্যেকটা টিমের মধ্যে মানে হ্যালো বলো। হ্যাঁ, প্রত্যেকটা টিমের মধ্যে আমার মনে হয় মানে ডাউন কেউ ফেভারিটস নয় টু উইন চ্যাম্পিয়ন্স লিগ এট দিস মোমেন্ট, বাট মানে চারটে টিমই মানে খুব ইকুয়ালি ম্যাচড মানে। সো মানে যদি গ্রুপ অফ ডেথ বলা হয়, মানে তুমি যদি ব্যালেন্স দেখো, মানে গুড ম্যানেজার্স আর দেয়ার, মানে ভালো ভালো প্লেয়ার্স আছে, আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্টলি টিমটি, মানে প্রত্যেকটা টিমই মানে স্টার নির্ভর টিম নয়, মানে টিম ম্যান, মানে তো মানে ভেরি ওয়েল নিড অর্গানাইজড টিমস। তো মানে আমার মনে হয় নট অনলি গ্রুপ অফ ডেথ, মানে খুব ভালো ট্যাকটিক্যাল খেলাও এই মানে গ্রুপে দেখা যেতে পারে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু গ্রুপ বি সিরিয়াসলি। আমার গ্রুপ অফ ডেথ নরমালি বলা হয় যে গ্রুপগুলো, সেই গ্রুপে মানে দের আর পসিবিলিটি যে চারটে টিমে উঠতে পারে সেকেন্ড রাউন্ডে, ঠিক? হ্যাঁ। তাহলে গ্রুপ বি থেকে সরে আমি যদি গ্রুপ জি তে আসি, যেখানে লিল, সেভিয়া, সালজবার্গ আর উলফসবার্গ, এই চারটে টিমের মধ্যে যে কোনো টিম উঠতে পারে। হ্যাঁ, এটা মানে মিনোস দ্য গ্রুপ অফ ডেথ। এটা মিনোস দ্য গ্রুপ অফ ডেথ, বাট ইটস এ গ্রুপ অফ ডেথ। হ্যাঁ। লিল উইক হয়ে গেছে লিগ জেতার পরে। সেভিয়া, উই ডোন্ট নো সেভিয়া কি করবে। এফসি সালজবার্গ লাস্ট ইয়ার এক দুখানা ভালো মানে উঠতে পারেনি সেকেন্ড স্টেজে, কিন্তু খুব ভালো খেলেছিল। আর উলফসবার্গ। সো এই চারটে, এই গ্রুপ জি ইজ ওয়ান অফ দোজ গ্রুপ ওয়্যার আই হোপ ইউনাইটেড ওয়্যার ইন, কিন্তু নেই এই গ্রুপটায়। ইজ ওয়ান অফ দোজ গ্রুপস রোনাল্ডোকে নিয়ে তারপরে এইসব মানে অ্যাম্বিশনের চূড়ান্ত মানে অভাব, মানে এই যে কি করে রোনাল্ডোর টিমের সাপোর্ট আমি তো ভাবতে পারি না। তো এটা আমি যদি গ্রুপ জি, এবার আমি একটা সিম্পল আমার সবার কাছে প্রশ্ন, গ্রুপ এ তে কে উঠবে? না, এই কে উঠবে ছাড়, ওগুলো তো সবাই। না, না, আমার প্রশ্ন বড়, এটা আলাদা, যে পট 3 আর পট 4 এর কোন দল কি উপরে মানে ইয়েতে যাবে, সেমিফাইনাল রাউন্ড অফ 16 এ যাবে পট 3 এবং পট 4? অ্যাজাক্স আছে, অ্যাটলান্টা আছে, আমি লাইপজিগের উপরও কি রাখতে পারি। অ্যায়াক্স, আচ্ছা, স্পোর্টিং সিপি ওইটা, আচ্ছা, অ্যাটলান্টা আছে হচ্ছে, যেটাতে হচ্ছে ভিলারিয়াল, ম্যানচেস্টার, দুটোই বড় টিম। আচ্ছা, এই আমার মনে হয় না ভিয়ারিয়াল উঠবে। না, আমার মনে হচ্ছে অ্যাটলান্টা উঠবে। অ্যাটলান্টা উঠবে, লাইপজিগ উঠতে পারে, আয়াক্স উঠতে পারে, লাইপজিগ উঠতে পারে। বাহ, তুই বলছিস লাইপজিগ উঠতে পারে? হ্যাঁ, আমার ভরসা আছে লাইপজিগ। আর পট 4 থেকে তুমি তো এসি মিলানকে বলেছো উঠবে। না, ও যদি গ্রুপ এ থেকে লাইপজিগকে তুলতে পারে, তাহলে আমি কেন এসি মিলানকে গ্রুপ বি থেকে তুলতে পারবো না? ইভেন এই রাশিয়ান টিম গুলো খুব ট্রিকি হয়, মানে আমি বলছি জেনিট, মানে ওই ঠান্ডার মধ্যে খেলা, মানে ইটস ক্যান বি কোয়াইট ট্রিকি, মানে জুভেন্টাস, চেলসি, মানে আমি মানে কি রেজাল্ট হবে হয়তো হবে লেগে গিয়ে নভেম্বর ডিসেম্বরে যদি ইউক্রেন বা রাশিয়া খেলতে যেতে হয়, রাশিয়াতে খেলাটা খুব চাপের খেলা, মানে ওটা। আচ্ছা, স্টেডিয়াম অ্যাটমসফিয়ার গুলো বেশ হস্টাইল হয় ওখানে। আচ্ছা, আর কি ইউসিএল এর কোশ্চেন আছে? নালে আমি জাস্ট লাস্ট কোশ্চেনটা আমি করি। হ্যাঁ, কিন্তু লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে, মানে শেষ করার আগে লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে টপ 5 আমাদের তো ইউরোপিয়ান ফুটবলের আড্ডা, তো ইউরোপিয়ান ফুটবলের আড্ডায় যে টপ 5 ইউরোপিয়ান লিগস, সেইগুলো মিলিয়ে সেরা ট্রান্সফার সিজন এখনো পর্যন্ত কোন টিমের গেছে? ও, এইটা তুমি লাস্ট, আমি কিন্তু তার এরপরে আমার একটা প্রশ্ন আছে। আমরা না, প্রশ্নটা করে ফেল। সমজিতাকে যে জন্য এনেছি, আর্সেনাল ইন ক্রাইসিস। ও হ্যাঁ, আর্সেনাল। আমি লাস্ট 2-3খানা ভিডিওতে আমাকে অনেক কিছু বলা হয়েছে, অনেকে কমেন্ট করেছে যে আমি আর্সেনালকে নিয়ে খুব কটাক্ষ কথাবার্তা বলছি। এটা হিন্দিতে বলে কটাক্ষ করা হয়েছে আর্সেনালকে নিয়ে, যে এত আর্সেনালের কোনো গেম প্লেতে কোনো স্ট্রাকচার নেই, ডিফেন্সে অসুবিধে, 130 মিলিয়ন পাউন্ড খরচা করার পরে
ফার্স্ট টিম স্টার্টিং 11 ইমপ্রুভ করা হয়নি। এতে সৌম্যজিৎ দা, তোমার ওপিনিয়ন কি আর্সেনালের স্টার্ট, আর্সেনালের রিক্রুটমেন্ট নিয়ে এই বছর তোমার কি এক্সপেকটেশন বা ওপিনিয়ন, টিমটা কোন দিকে এগোচ্ছে? আই থিংক সৌম্যজিৎ দা বোধহয় অ্যাভেলেবেল, সৌম্যজিৎ দা বোধহয় অ্যাভেলেবেল না। ঠিক আছে, ততক্ষণে আমার প্রশ্নটা শেষ করি। হ্যাঁ। তো টপ 5 ইউরোপিয়ান লিগ যদি ধরি, তাহলে সেরা ট্রান্সফার এই উইন্ডো এখনো পর্যন্ত আজকে অবধি কার গেছে? তাহলে পিএসজি কে ধরা যাবে না। কেন পিএসজি হয়ে যাবে না? কেন? আমার একটু কানেকশন প্রবলেম হয়েছিল, এখন শোনা যাচ্ছে কি? ঠিক আছে হ্যাঁ, শোনা যাচ্ছে। টপ 5 লিগে তো হ্যাঁ, পিএসজি, টপ 5 লিগে তো ফ্রান্স নেই এখন, তো ও পর্তুগাল। হ্যাঁ, মেসি তো এখন টপ 5 লিগের বাইরে খেলে, ভুলে গেছিলাম। টপ 6 এ খেলে। তো টপ 5 লিগ বলে, টপ 6 টপ 7 লিগের কথা বলা যেতে পারে। টপ 5 থেকে যদি তুই বেরিয়ে যাস তাহলে তো 6, 7, 10, 15 টপ 15 লিগ ধরা যেতে পারে। ওরম করতে করতে তারপরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও ধরা গেল, ওরম ভাবে হবে না। ঠিক আছে, দল তোকে টপ 5 লিগ প্লাস মেসি লিগ দূরই দিলাম। সেরা ট্রান্সফার উইন্ডো তাহলে ওই মেসি লিগ, মানে আমি যদি জাস্ট অন পেপার খরচার হিসেব দেখি, জাস্ট অন ট্রান্সফার স্পেন্ড, তাহলে পিএসজি এই উইন্ডোটা মোরালেস ডমিনেট করেছে। এবার এই উইন্ডোটার স্টোরি খুব অন্য হয়ে যাবে যদি পিএসজি থেকে এমবাপ্পে। এবার তুই যে পিএসজি বললি, এর পেছনে কিন্তু তোকে একটা দায়িত্বপূর্ণ ভাবে তোকে একটা দিতে হবে, সমাধান দিতে হবে। পিএসজি গত বছর সেকেন্ড ফিনিশ করেছিল লিগ উবার ইটসে, এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গেছিল। তো ওরা যা মোটামুটি প্লেয়ার কিনেছে, তাতে কি তোর মনে হয় যে ওরা ওই 2 থেকে 1 এ যাবে এবং সেমিফাইনাল থেকে ফাইনালে যাবে? লিগটা মার্চ মাসে শেষ হয়ে যাবে, এটা নিয়ে লিগটা জিততে হবে, কিন্তু চ্যাম্পিয়ন্স এটা মার্চে শেষ, ফেব্রুয়ারি মার্চে ডিসিশন হয়ে যাবে পিএসজি লিগ জিতছে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি আর ওয়ান অফ দ্য টপ কন্টেন্ডার। তাহলে এইটুকু ওই 2 থেকে 1 এ যাওয়ার জন্য যদি এতগুলো প্লেয়ার কিনতে হয়, তাহলে পিএসজি এই এর নয়, একটা সিগনিফিকেন্ট জাম্প দেখাতে হবে ভাই। তুই বল যে রোনাল্ডোকে কিনে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ জিতবে, তবে আমি বলবো যে হ্যাঁ, তাহলে এটা ম্যানচেস্টার ইউনাইটেড একটা আচ্ছা টিম এই গোটা ট্রান্সফার সিজনে এখনো পর্যন্ত সব থেকে ভালো অ্যাকুইজিশন বা ডিপারচার মিলিয়ে কোন ক্লাব? অ্যাকুইজিশনস এন্ড ডিপারচারস মিলিয়ে তো মানে এটা কিন্তু ইনক্রিমেন্টাল দেখতে হবে, যে একটা টিম হয়তো রিলিগেশনে শেষ করতো, এমন অ্যাকুইজিশন করেছে যে এখন মিড টেবিলে শেষ করবে। এটার মানে এটাই নয় যে একটা প্লেয়ার মানে যে 2 থেকে 1 এ যাবে। 2 থেকে 1 এ যাওয়াটা খুব একটা বড় কথা নয়। একজন যে টপ 4 এর বাইরে শেষ করতো, সে যদি টপ 4 এ ঢুকে যায়, তাহলে সেটা বড় কথা। তো সেই হিসাবে দেখে বলতে হবে। আমার দেখো মানে আমার অনেস্টলি যে চেলসি ফ্যান, আমার চেলসি ট্রান্সফার বেশ ভালো লেগেছে। মানে হ্যাঁ, আমরা এখন ইউসিএল জিতেছি, মানে তো এন্ড বাট মানে ইপিএল এ উই ফিনিশড 4th। তো মানে উই ওয়ার ল্যাকিং আ স্ট্রাইকার, আমাদের একটা স্ট্রাইকারের বড্ড অভাব ছিল। ওয়ার্নারকে কিনেছিলাম, বাট ওয়ার্নারের মানে কোন পজিশনে খেলাবো সেটা নিয়ে একটা ক্লুলেস সিচুয়েশন হয়ে গেছিল। মানে হি ওয়াজ মোর ইনটু গিভিং অ্যাসিস্ট, কিন্তু আর আমাদের যদি দেখো লাস্ট সিজনে মানে প্রচুর মানে চান্স ক্রিয়েট হচ্ছে, ফিনিশিং হচ্ছে না। মানে জর্জিনো ওয়াজ আওয়ার হাইয়েস্ট স্কোরার, 7খানা গোল ইপিএল এ। তো মানে আমি যদি দেখি মানে লুকাকু এসে ইফ হি স্কোরস অর 20 গোলস, মানে আমি চেলসিকে 1 কিংবা 2 মানে টপ 2 এর মধ্যে দেখছি, হ্যাঁ, হ্যান্ডস ডাউন। এছাড়া মানে অন পেপার যদি দেখি, ইউনাইটেড অলসো একটা ভেরি গুড ট্রান্সফার উইন্ডো। এবারে আমি জানি না ইউনাইটেড কোথায় শেষ করবে, বাট হ্যাঁ মানে 2 থেকে 2 এই থাকে, তাহলে ট্রান্সফার করে কি লাভ? হ্যাঁ মানে বাট জিততে পারে, এবার ইউনাইটেড যা টিম আছে জিততে পারে, অনেস্টলি জিততে পারে। আর আমি পিএসজি কে এই জন্যই বলছি, বিকজ পিএসজি তুমি যেটা বলছো প্লেয়ার কিনেছে, পিএসজি ট্যাকটিক্সটা বাস মানে আলাদাই। মানে ওরা এমন টাকা দিচ্ছে প্লেয়ারদের, অন্য জায়গায় প্লেয়াররা কন্ট্রাক্ট সাইনই করছে না। এই ডোনারুমা, উইন্ডেলাম, এদেরকে যেভাবে মানে পেলো ফ্রিতে মানে প্লেয়াররা কন্ট্রাক্ট সাইনই করছে না। প্লেয়াররা বলছে ভাই তোমাদেরকে আমি এত স্যালারি দেবো, তুমি চলে এসো। ওরা কি তাহলে চ্যাম্পিয়ন্স লিগ জিতবে? এটা তো মানে ওই বললাম মানে ওই পিএসজি তে সব থেকে বড় মিসফিট হচ্ছে পচিতিনো। এবার আমি জানি না পচিতিনো কি করবে, বাট হ্যাঁ মানে এই টিম নিয়ে যদি চ্যাম্পিয়ন্স লিগ না যেতে আর কবে জিতবে এই জন্য। আচ্ছা, সৌম্যজিতের কাছে আছে, সৌম্যজিৎ এই ইনক্রিমেন্টাল মানে ডিফারেন্স করার মতো কোন ক্লাবের সব থেকে, আমি ইপিএল নয় পুরো মানে হাবিজাবি সব লিগ মিলে, এখন তো টপ 5 বললে তো আবার মেসি আসে না, সেই জন্য হাবিজাবি সব লিগ মিলেই বলছি। অ্যাপার্ট ফ্রম আর্সেনাল বাই দ্য ওয়ে,
আর্সেনাল বলো না 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 ওরকম ওরকম করে নেই, আমরা আর্সেনাল নিয়ে কথা বলবো, পরে কথা বলবো। না না ও ওর 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 ইয়েতে বলুন, আচ্ছা, আমার যদি মনে হয় যে আর্সেনাল হ্যাঁ ও জাস্টিফাই সবচেয়ে করবে, ভালো তো- হ্যাঁ ও জাস্টিফাই করবে। না, আমার ওই চেলসি আর পিএসজি, যেটা ভিভ বললো, আমার আমার মনে হয় পার্সোনালি, যেটা আগেও বললাম, যে চেলসি ইজ দ্য ইপিএল মানে প্রিমিয়ার লিগে ফেভারিট, ইভেন দো রোনাল্ডো যেই আছে। তো দ্যাট ইজ আ জাম্প, মানে আগের বছর রোনাল্ডো, চেলসি রোনাল্ডো। মানে লিগ 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 মানে লিগে যেরকম পজিশনে ছিল, সেখান থেকে একেবারে টাইটেল কন্টেন্ডার হওয়া মানে একটা বড় ইমপ্রুভমেন্ট হয়েছে। তো চেলসি এবং অবভিয়াসলি পিএসজি কথা তো বলতেই হবে, বিভিন্ন ক্লাব থেকে বিভিন্ন প্লেয়ার কিনেছে, ফ্রিতে কিনেছে, পয়সা দিয়ে কিনেছে। তো অ্যান্ড আই থিঙ্ক ওই পিএসজির হয়তো ওই যেটা ভিভ বললো, আমি মানে ওইটাই একমত যে এইবারে যেই পুশটা দিয়েছে টিমকে, প্রবাবলি দ্যাট শুড বি এনাফ টু গেট আ চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল। এবার মেসি টেসিকে নিয়েও যদি না জিততে পারে, তাহলে তাহলে আর কিভাবে জিতবে? তাহলে 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 আর ওই অয়েল মানি দিয়ে আর তাহলে কিছু হবে না ধরে নিতে হবে। ওই চ্যাম্পিয়ন্স লিগ তাহলে ওই লেগাসি ক্লাবের হাতেই ঘোরাফেরা করবে। এই বছরে যদি পিএসজি না জিততে পারে, তাহলে আর আর কিছু বল। হ্যাঁ, আচ্ছা, পিএসজি সুপ্রদীপের কি বললাম মতামত? হ্যাঁ মানে সবাই ইউনাইটেড, পিএসজি, চেলসি বলছে, আমি অন্য 2-3টে ক্লাবের ব্যাপারে বলবো। ঠিক আছে, অ্যাটলেটিকো মাদ্রিদ, ঠিক আছে, অ্যাটলেটিকো মাদ্রিদের রড্রিগোদের পলকে নিল, ঠিক আছে, একটা আর্জেন্টিনা থেকে একটা লেফট ব্যাকও নিয়েছে, আমার ঠিক নামটা মনে পড়ছে না এক্স্যাক্টলি কে, ম্যাথিউস মার্কাস কুনিয়াকে পলো, নিল একটা, মার্কাস হ্যাঁ পলো। মার্কাস পলো, একটা ব্যাকআপ গোলকিপার এসছে বেঞ্জামিন লেকমতে মোনাকো থেকে, ঠিক আছে, রিলায়েবল ব্যাকআপ হয়ে গেল ইয়ান ওব্লাকের জন্য। ওব্লাক এমনি ওয়ার্ল্ড ক্লাস। ম্যাথিউস কুনাকে নিল, সামনে একটা স্ট্রাইকার হয়ে গেল, গোল স্কোরিং আউটলেট। তো ওদের টিমটা আর একটু ভালো রকম ব্যালেন্সড হয়ে যাচ্ছে। তারপর আমি আসবো আরবি লাইপজিগ, ঠিক আছে, লাইপজিগ উপামেকানো কোনাটে দুজনকেই হারিয়েছে, তাদেরকে জসকো গুয়ার্দিওল আর মোহাম্মদ সিমাকান এই দুজনকে দিয়ে রিপ্লেস করলো। ডমিনিক সোবোসলাই ইনজর্ড ছিল 7 মাস, এবার সিজন খেলা শুরু করেছে, মানে নতুন সাইনিং হিসেবেই ধরা যায়, কারণ কি জানুয়ারিতে জয়েন করে একটা ম্যাচ খেলেনি, আর মানে অলরেডি বেশ লং রেঞ্জের স্কোর করা শুরু করে দিয়েছে। ওদের আগের সিজনে প্রবলেম ছিল, একটা ভালো স্ট্রাইকার ছিল না, ওয়ার্নার চলে যাওয়ার পর আন্দ্রে সিলভাকে কিনেছে, আয়াক্স থেকে ব্রায়ান রবি নিয়েছে। তো ওভারঅল মানে স্কোয়াড ডেপথটা বেশ ভালো রকম ভাবেই বেড়ে গেছে। এবং এটা দিক থেকে বলবো অ্যাটালান্টা আমার ঠিক এখনো এক্স্যাক্টলি সবকটা প্লেয়ার ইন অ্যান্ড আউট মনে নেই, বাট এখনো দে আর টার্গেটিং ক্যালাম হাডসন-অডোই, তারপর আরেকটা মিডফিল্ডারও দেখলাম, হ্যাঁ টিয়ন কুপ মাইনার্স, ঠিক আছে, রোমেরোকে বেচে 2টো সেন্টার ডিফেন্ডার নিয়েছে। তো খুব মানে অ্যাগ্রেসিভ বিজনেস করে অ্যাটলান্টা, মানে খুব এক্সাইটিং টিম ইনফ্যাক্ট, মানে যেটা গ্রো করে যাচ্ছে ডেসপাইট প্লেয়ার এক্সিটস। আমার 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 যেটা মনে হয় যে এখনো পর্যন্ত যা হয়েছে তাতে অ্যাথলেটিকো ম্যাড্রিডের কথাটা ও যেটা বললো, আমি সেটাতে সম্পূর্ণ এগ্রি করি, যে একটা টিম যেটা গত বছর এরকমভাবে মানে ডুওপলিটা ভেঙে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, এবং তারপরে যাদের যাদের কিনেছে তারা তাদের থেকে সিগনিফিকেন্টলি তাদেরকে মানে ইমপ্রুভ হয়ে যাবে, এবং ওই টপ পজিশনটা ধরে রাখাটা একটা বিশাল বড় ব্যাপার হবে। এবং আমার মনে হয় যে যাদেরকে নিয়েছে তাতে ওদের চ্যাম্পিয়ন্স লিগও অনেকটা বেশি এগোতে পারবে। আর একটা দলের আমি নাম করব, যে দলটার নাম কেউ করেনি, সেটা হচ্ছে টটেনহাম হটস্পার। টটেনহাম হটস্পার যখন এই সিজনটা শুরু করেছিল, মানে ট্রান্সফার উইন্ডোটা শুরু করেছিল, তখন হচ্ছে হাসির খোরাক ছিল, তার কারণ এক একটা ম্যানেজার আসছিল যাচ্ছিল আয়ারাম গায়ারাম হচ্ছিল। কিন্তু তারপরে ফ্যাবিও প্যারাটিচি, যাকে জুভেন্টাস থেকে ওরা নিয়ে আসে অ্যাজ এ স্পোর্টিং ডিরেক্টর, বেশ কিছু ভালো ডিলস করে ফেলেছে, এবং আরও কিছু ভালো ডিলস করতে চলেছে। যেমন ব্রায়ান গিলকে অলরেডি ওরা নিয়েছে সেভিয়া থেকে, পিয়েরলুইগি গলিনিকে নিয়েছে অ্যাজ আ ব্যাকআপ গোলকিপার, খুবই ভালো। ক্রিশ্চিয়ান রোমেরো এই বছরের সেরা ডিফেন্ডার, গত বছর সেরা ডিফেন্ডার ছিল ইটালিতে, প্লাস কোপাতেও সেরা ডিফেন্ডার। এফসি মেটস থেকে যে পাপে সার বলে যে প্লেয়ারটাকে তুলেছে, সেই প্লেয়ারটা আমার মনে হয় ভবিষ্যতে ফ্রান্সের ওয়ান অফ দ্য সেরা মিডফিল্ডার হতে চলেছে। মানে এই প্লেয়ারটার যে বল ক্যারিং ক্যাপাবিলিটি, ওটা ড্রগবা বলছি, আমাদের পগবার থেকেও বেটার গত বছরের স্ট্যাটিস্টিক্সে।
তো পাপে সারকে নিয়েছে। এছাড়াও সব থেকে যেটা বড় সেটা হচ্ছে যেটা যায়নি, সেটা হচ্ছে হ্যারিকেন। হ্যারিকেনের ট্রান্সফারটা আটকে দিয়ে ওরা কিন্তু ওদের সেই আগের জায়গাটা ধরে রেখেছে। এছাড়াও যেটা শুনছি যে বার্সেলোনা থেকে মরিবাকে কিনছে, এবং এছাড়াও বেশ কিছু ভালো ভালো রিউমার রয়েছে, যেমন কি বলে, মাডুয়েকে, ননি মাডুয়েকে পিএসভি থেকে ওকে আনার কথা। জুভেন্টাস ওয়েস্টার্ন ম্যাকিনিকে বিক্রি করার চেষ্টা করছে। ম্যাডুয়েকে কন্ট্রাক্ট সাইন করেছে, আর ছাড়বে না। হতে পারে। তারপরে জানি না, হয়তো দুসান লাওভিচকে এখনো, ওটা যদি ওরা বিক্রি করে দিত তাহলে দুসান লাওভিচকে কিনতো, সেটা করেনি। কিন্তু নাহিতান নান্ডেজ, ক্যালিয়ারির, আমার মনে হচ্ছে যে ফ্যাবিও পারাতিচি যে দলটা দিচ্ছে লুনোকে, আমার মনে হয় যে টপ ফোর হবে হচ্ছে সিটি, ইউনাইটেড, চেলসি এবং টটেনহাম, এই চারটে দল। লিভারপুল ওই টপ 4-এ আসছে না, এটা আমি আজকে বলছি। আমার এই পাপে সার আর তোমার মরিবার জন্য একটাই অ্যাডভাইস থাকবে, লেভি যদি বলে জেন্টলম্যানস এগ্রিমেন্ট, ওরা যেন বিশ্বাস না করতে, একটা রিলিজ ক্লজ যেন কন্ট্রাক্টে রেখে দেয়, মানে কি জেন্টলম্যানস এগ্রিমেন্ট ডাজন্ট ওয়ার্ক অ্যাট টটেনহাম। আর আর আরেক, এবার আমি যাই হচ্ছে যেই জন্য আমরা সমুজিদাকে আজকে এনেছি, আর্সেনাল ইন ক্রাইসিস। আমি এই নিয়ে বিগত 2-3 দিন ধরে অনেকে আমাকে অনেক কিছু বলেছে যে আমি আর্সেনাল নিয়ে খারাপ কথা বলছি, হিন্দিতে একটা ওয়ার্ড যে কাটাক্স করছি আর্সেনালকে নিয়ে। আমার আর্সেনালের আমার একটা সিম্পল বক্তব্য ছিল, আর্সেনাল 130 মিলিয়ন পাউন্ড খরচা করেছে এই সামারে এখন পর্যন্ত, কিন্তু আমি যদি ফার্স্ট 11টা দেখি, ফার্স্ট 11টা ইমপ্রুভ হয়নি, জাস্ট ইমপ্রুভ হয়নি 130 মিলিয়ন পাউন্ড খরচা করার পরে। আমি স্কোয়াডের কথা বলছি না, আমি জাস্ট ফার্স্ট 11-এর কথা বলছি। আর আমি প্রথম যে দুখানা লিগ গেম দেখেছি, লিগ খেলায় আমি আর্সেনালের খেলায় কোনো স্ট্রাকচার দেখতে পারিনি, না ওরা বল পজিশন নিয়ে খেলার একটা স্টাইল আছে, না ওরা চ্যানেলস ব্লক করছে, না ওরা ফরওয়ার্ড লাইনে বলটা আটকানোর চেষ্টা করছে। আসলে আর্সেনাল আর্টেটা কোন দিকে টিমটাকে নিতে চাইছে সেটা আমি এখনো বুঝতে পারছি না। তোমার হ্যাঁ ঠিক আছে, শেষ করে না কোশ্চেনটা। তোমার কি মনে হয় রিক্রুটমেন্ট দেখার পরে আর আর্সেনালের যে পারফরমেন্স ইন দ্য ফার্স্ট 2 লিগ গেম, আমি মানলাম ওবামিয়াং খেলছে না, লাকাজেট খেলছে না, গোল স্কোরিং একটা অসুবিধা হতে পারে, আমি ওটা মেনে নিলাম, আমি একটা মিটিগেটিং সার্কামস্টান্স দেখে নিলাম, কিন্তু একটা টিমের কোনো স্ট্রাকচার নেই, কমপ্লিট ল্যাক অফ স্ট্রাকচার। সেটা আমার প্রথম দুখানা খেলা দেখে মনে। তোমার কি মনে হয় রিক্রুটমেন্ট এই বছর তোমার কেমন লেগেছে? এটা প্রথম প্রশ্ন, রিক্রুটমেন্ট কেমন? এবার দুটো আলাদা ভাবে আমি মানে রেসপন্ড করব। প্রথমটা হচ্ছে আমি বলি প্রথম দুটো ম্যাচে কি হয়েছে। এবার প্রথম ম্যাচে যে ফ্রন্ট ফোরটা খেলেছিল সেটা ছিল মার্টিনেলি, বালোগন, পেপে আর এমিল স্মিথ, রাইট? এবার এখানে 2-3টে ব্যাপার আমাদের বুঝতে হবে। একটা হচ্ছে যে এই 4টে প্লেয়ার এর আগে কোনোদিন একসাথে খেলে, দ্যাট ইজ ওয়ান থিং। সেকেন্ড থিং ইজ যে এমিল স্মিথরো ছাড়া এই বাকি 3টে প্লেয়ারের বল মানে বিল্ড আপ প্লেয়ার সেভাবে কোনো রেপুটেশন নেই। মানে মার্টিনেলি ইজ আ ভেরি ডাইরেক্ট প্লেয়ার, বালাগুন তো স্ট্রাইকার এবং প্রথম মানে এর আগে সেভাবে এই এত বড় স্টেজে খেলেনি। পেপেও একটা প্রচন্ড বল হন। তো সেই জন্য প্রথম ম্যাচে আর্সেনালের খেলাটা যে একটু স্ট্রাকচারের অভাব লেগেছে, বিশেষ করে মানে অ্যাটাকিং প্লেতে সেভাবে কিছু মুভ তৈরি করতে পারেনি, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। মানে এইরকম একটা ফ্রন্ট ফোর দিয়ে এই সমস্যাটা হবে, তো সেটা গেল। আর সেকেন্ড ব্যাপারটাতে আমি বলবো যে সেকেন্ড ব্যাপারটা চেলসি ইজ প্রবাবলি এই বছর মানে প্রিমিয়ার লিগে আমি যেটা আগেও বলছি এটা ফেভারিট। তো প্রবাবলি বেস্ট টিম ইন দ্য লিগ, সেখানেও আমরা অবামেয়াং বা লাকাজেটকে স্টার্ট করাতে পারিনি। সাকা কিছুটা আনফিট ছিল মনে হলো খেলা দেখে। তো প্রথম দুটো ম্যাচ আমি ডিসকাউন্ট করবো মানে বিকজ অফ ভেরিয়াস আদার রিজনস। এবার আসি সেকেন্ড প্রশ্নটা, যে ট্রান্সফার উইন্ডো। হ্যাঁ, এবার তা সত্ত্বেও আমি বলবো না যে মানে ট্রান্সফার যা হয়েছে স্ট্র্যাটেজি তার সাথে আমি একমত। এটা আমি শুরু থেকেই বলেছি, 50 মিলিয়ন দিয়ে বেন হোয়াইটকে কেনার কোনো মানে নেই। এবং দ্য আদার পয়েন্ট ইজ অলসো ট্রু যে যেসব প্লেয়ার এসছে তাদের ফার্স্ট 11 কিছু ইমপ্রুভ হয়নি। একমাত্র যারা এসছে তাদের মধ্যে বেন হোয়াইট অবভিয়াসলি ফার্স্ট চয়েস, বাট বেন হোয়াইট নিয়ে প্রশ্ন আছে। মানে ওকে নেওয়া হয়েছে মেইনলি অ্যাজ আ পাসিং সেন্টার ব্যাক ফর বিল্ড আপ প্লে, বেসিক্যালি ডেভিড লুইজের রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয়েছে। ডেভিড লুইজের জায়গায় হয়তো খেলবে না, ও খেলবে ডান দিকে, বাট ডেভিড লুইজ বিল্ড আপে যেই
কন্ট্রিবিউশনটা করতো সেটা ওর কাছ থেকে এক্সপেক্ট করে করা হয়েছে, বাট দেন ওর কিন্তু ডিফেন্সিভ ডেফিসিয়েন্সিজ আছে, মানে হি ইজ নট, মানে এই মুহূর্তে ও এরকম ডিফেন্ডার না যে হয়তো ফর এক্সাম্পল লুকাকুকে সামলে দেবে, মানে সেই ক্যালিবারটা নেই। তো দ্যাট ইজ দেয়ার। এবং সেকেন্ডলি যেটা হয়েছে, আমার মনে হয় একজন মিডফিল্ডার আরো নেওয়া উচিত ছিল। এবার জাকাকে বিক্রি করার চেষ্টা করেছিল এবং সেখানে রোমার সাথে ফি এগ্রিমেন্ট হয়নি, তাই জন্য আলটিমেটলি এক্সটেন্ড করেছে। আমার মতে সেটা বিশাল কিছু ভুল ডিসিশন না। যদি প্লেয়ারের জন্য মানে এক্সপেকটেশন অনুযায়ী পয়সা না পাওয়া যায়, তাহলে পরে না ছেড়ে দেওয়ার কোনো মানে নেই, বিকজ জাকা ইজ নট আ ব্যাড প্লেয়ার। ইভেন ইউরোতেও জাকা খুব ভালো পারফর্ম করেছে। তো জাকাকে রিটেন করা বা এক্সটেন্ড করা নিয়ে আমার সমস্যা নেই। আমার পয়েন্ট হচ্ছে এই যে আরেকটা প্লেয়ারের নাম উঠেছিল তোমার বুয়েন্দিয়া। তো ওই রকম একটা ওই প্রোফাইলের একটা প্লেয়ার অ্যাকচুয়ালি নেওয়া উচিত ছিল সেন্ট্রাল মিডফিল্ডে ইন প্লেস অফ এলনেনি। জাকা ইজ নট দ্য প্রবলেম। সেন্ট্রাল মিডফিল্ডে 4 জন হওয়া উচিত, জাকা, পার্টি, লোকোঙ্গা ইজ ভেরি প্রমিসিং। লোকোঙ্গা প্রথম দুটো ম্যাচে যা দেখিয়েছে, ইজ ভেরি প্রমিসিং ফর হিজ এজ প্রোফাইল। আরেকটা প্লেয়ার নেওয়া উচিত ছিল কুপ মাইনার্স বা ইভেন আমার মনে হয় ভ্যান্ডিবিককেও ট্রাই করতে পারতো, বা এখন যদি হুসাম আওয়ারকে নেয় তাহলে হয়তো সেখানে সেই জায়গাটা একটু ফিল হতে পারে। তো সেইটা। এবার আসি সামনের দিকটায় কিন্তু ওডেগার্ডকে নিয়েছে, মানে ওডেগার্ড হয়তো সেভাবে নতুন সাইনিং মনে হচ্ছে না, বিকজ লাস্ট ইয়ারও ছিল। বাট যেটা দেখতে হবে, লাস্ট ইয়ার ওডেগার্ড আসার পরে এবং ওডেগার্ড আসার আগে পারফরমেন্সের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এবং সেকেন্ড হাফ অফ দ্য সিজন ধরলে পরে আর্সেনাল পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, মানে অলমোস্ট মানে চ্যাম্পিয়ন্স লিগ প্লেসে শেষ করার মতো পারফরমেন্সই ছিল। ফার্স্ট হাফটা খারাপ হয়েছে, সেই হিসাবে আই থিঙ্ক ওডেগার্ড সাইনিং ইজ ভেরি ভাইটাল। আমার মনে হয় টিমে যেটা ল্যাক করছে, বেন হোয়াইটের পেছনে 50 মিলিয়ন খরচা না করে দে শুড হ্যাভ গট আ বেটার সেন্টার ব্যাক ডিফেন্সিভলি। সেরকম হয়তো অপশন ছিল, মানে সারা পৃথিবীতে বেন হোয়াইটের চেয়ে বেটার অপশন ছিল না, এটা আমি মানতে পারছি না। আর সেন্ট্রাল মিডফিল্ডে এলনেনি ফোর্থ চয়েস, এটা একটু প্রবলেমেটিক। এই জায়গায় আরেকটা প্রোফাইলের প্লেয়ার লাইক হুসাম আওয়ার যদি আসে, প্রবাবলি সেই জায়গাটা সর্ট আউট হবে এবং সেটার একটা চান্স আমি এখনো দেখতে পাচ্ছি। কারণ হুসাম আওয়ারকে এখন প্রায় মানে উল্টে গেছে। আগের বছর হুসাম আওয়ার লাস্ট অব্দি ঝুলিয়ে রেখে না করেছিল, এখন ব্যাপারটা উল্টো, এখন আর্সেনাল লাস্ট অব্দি ঝুলিয়ে রাখছে। আওয়ারকে বলে টটনহাম এলে পরে হয়তো আচ্ছা, না, আমার বেন হোয়াইট একটা প্রশ্ন আছে। বেন হোয়াইট নিয়ে 50 মিলিয়ন আমিও এগ্রি করি, 50 মিলিয়ন বেন হোয়াইট স্পেন্ড করা। আমার একটা সিম্পল প্রশ্ন, ইজ বেন হোয়াইট এ ম্যাসিভ আপগ্রেড অন রব হোল্ডিং? প্লেয়ার মানে ওকে যেই স্কিল সেটের জন্য আনা হয়েছে, সেই স্কিল সেটে ডেফিনেটলি রব হোল্ডিং এর বিল্ড আপ প্লে খুবই খারাপ, মানে হি ইজ ভেরি ব্যাড আন্ডার প্রেসার। তো সেখানে বেন হোয়াইটকে যদি বিল্ড আপ প্লের জন্য আনা হয়, তো সেই স্কিল সেটে হয়তো বেটার। কিন্তু একটা ডিফেন্ডারকে শুধু বিল্ড আপ প্লের জন্য নিয়ে আসার তো কোনো মানে হয় না, মানে আলটিমেটলি তাকে তো ডিফেন্ডিংটাও করতে আর হয়। সেকেন্ডলি বেন হোয়াইট ইজ মোর কমফোর্টেবল ইন আ 3-man ডিফেন্স, আর আর্সেনাল 2-4 নিয়ে খেলছে, 2 সেন্টার ব্যাক নিয়ে খেলছে। তো আমি সেটাই, আইদার রিক্রুটমেন্ট টিমের আর ম্যানেজারের সিঙ্ক নেই, আর না ম্যানেজার ইজ মেকিং দ্য রং চয়েসেস ইন দ্য মার্কেট, ইদার অফ দ্য টু। কারেক্ট। এবার রব হোল্ডিং আমার মতে আর্সেনালের ফার্স্ট টিমে আসার মতো প্লেয়ার না। হি শুড বি মুভ টু আ মিড টেবিল টিম, মানে মিড টেবিল লেভেলের প্লেয়ার। এবার রব হোল্ডিং আছে, মুশকিলটা হচ্ছে আমাদের ওই কমান্ডিং সেন্টার ব্যাকটা হচ্ছে না, মানে যে কমান্ডিং সেন্টার ব্যাক প্লাস খেলা মোটামুটি তৈরি করতে পারবে সেই প্রোফাইলটা আসলো না। মানে বেন হোয়াইট মেবি ভবিষ্যতে ইমপ্রুভ করলে হতে পারে, বাট এখন সেই প্রোফাইলের প্লেয়ার না, এবং 50 মিলিয়ন খরচা করে আনার তো কোনো মানেই না, মানে এটা তো দুটো দলই মোটামুটি একই জায়গায় শেষ করেছিল গত বছর, কিন্তু একটু কি ঈর্ষান্বিত ভাবে তাকাতে হচ্ছে টটেনহামের ট্রান্সফার উইন্ডোর দিকে? অনেক বেশি প্ল্যান মনে না টটেনহামের, না ঠিক আছে, টটেনহামের ট্রান্সফার গুলো কিন্তু আমাদের মতোই প্রমিসিং প্লেয়ার্স মেইনলি আনা হয়েছে। মেন ওদের ট্রান্সফারে যেটা ক্লিক করেছে হচ্ছে কেনকে ধরে রাখা। আদারওয়াইজ প্লেয়ার প্রোফাইল ওয়াইজ আমার মনে হয় না আর্সেনালের যারা এসছে, ওডেগার্ড তো খুবই ভালো এবং আগের বছর যথেষ্ট ভালো খেলেছিল, যেমন 50 মিলিয়ন দিয়ে আর্সেনালও একটা ডিফেন্ডার কিনেছে, 50 মিলিয়ন দিয়ে টটেনহামও একটা ডিফেন্ডার কিনেছে। কিন্তু টটেনহাম যে ডিফেন্ডারটাকে কিনেছে সে গত বছরের একটা লিগের সেরা ডিফেন্ডার, প্লাস সে এই বছর কোপার সেরা ডিফেন্ডার, দুটোই 50 মিলিয়নের ডিফেন্ডার। টটেনহামও একটা ব্যাকআপ গোলকিপার কিনেছে, পিয়ের লুইগি গলিনি,
এরাও আর্সেনালও কিনেছে একটা ব্যাকআপ গোলকিপার, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে প্ল্যানিং এবং এক্সিকিউশনের মধ্যে একটা বিশাল বড় একটা ফারাক। মানে হয় যদি আমার হাতে শেখ চাচা অনেক টাকা দিয়ে রাখে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি একটা টাকার যদি একটা ইয়ে থাকে তখন তো কিছুটা প্ল্যান করে জিনিসটাকে করতে হয়। সেটা কি মনে হচ্ছে না যে ফ্যাবিও প্যারাতিচির মতো একটা ডিরেক্টর অফ স্পোর্টস থাকলে জিনিসটা অনেকটা বেটার ভাবে অর্গানাইজ করা যেত? না না, ডেফিনেটলি কেউই এটা বলবে না যে আর্সেনালের ট্রান্সফার উইন্ডোর অ্যাকুইজিশন গুলো খুব ভেবেচিন্তে হয়েছে বা খুব, হ্যাঁ একটা যেটা হয়েছে প্লেয়ার প্রোফাইলটা চেঞ্জ হয়েছে। গত বছর অব্দি যেরকম ডাভিড লুইস, উইলিয়ান এই ধরনের প্লেয়ার আনছিল যাদের কোনো রিসেল ভ্যালু নেই এবং কেরিয়ার গ্রাফ পড়তির দিকে, সেখানে এই বছর অ্যাটলিস্ট এমন প্লেয়ার এনেছে যাদের হয়তো ভ্যালু বাড়বে বা তারা ইমপ্রুভ করবে। তো দ্যাট ইজ ওয়ান পজিটিভ, বাট কিছুটা স্ক্যাটার গান অ্যাপ্রোচ আছে এবং তাতে আমার মনে হয় একটা মেজর পার্ট প্লে করেছে আর্সেনালের ইউরোপে না থাকা। মানে প্রবাবলি সেইটার জন্য অনেক প্লেয়ার হয়তো অ্যাট্রাক্ট করতে পারেনি, মানে আমার সেটা পার্সোনালি ধারণা। না, আর্সেনালের রিক্রুটমেন্ট তোমাকে মনে হচ্ছে ইনএবিলিটি টু মুভ অন সাম প্লেয়ার, যেমন বিলিয়ান, বেলেরিন, এদের সবাই যেন উইলিয়ানকে কিন্তু মুভ অন করে দিচ্ছে, যেটা এখনো একটা কনফার্ম হয়নি করিন্থিয়ান্সে। মানে বাট হয়ে যাবে, মানে মোটামুটি যা খবর আরেকটা আছে যে হয়ে হেক্টর যাবে। বেলেরিন, হেক্টর বেলেরিনকে এখনো হ্যাঁ, হেক্টর বেলারিন একটা পিকুলিয়ার কেস। মানে হেক্টর বেলারিন হচ্ছে আমার মতে আর্সেনালে এখন বেস্ট রাইট ব্যাক যারা অপশন আছে তারাই, কিন্তু আর্তেতা ওকে খেলাতে চায় না। এবার আর্তেতার মধ্যে এরকম কিছু ট্যাকটিক্যাল স্টাবার্ডনেস আছে যে ও ঠিক আমার এইরকম একটা প্লেয়ার এখানে দরকার, আমার ঠিক ওই রকম একটা প্লেয়ারই আমি খেলা। এবার আর্টেতা প্রথম ম্যাচে ক্যালাম চেম্বার্সকে খেলিয়েছিল, তো ক্যালাম চেম্বার্সের থেকে হেক্টর বেলারিন অনেক বেটার রাইট ব্যাক, কিন্তু সামহাও আর্টেটা ও রাইট ব্যাককে দিয়ে যেরকম করাতে যায় সেটা হেক্টর বেলারিন পারে। তো আই ডোন্ট থিঙ্ক হেক্টর বেলারিন ইজ এ বিগ ইস্যু। মানে হেক্টর বেলারিন কিন্তু মানে হয়তো পৃথিবীর টপ 3 রাইট ব্যাকস এর মধ্যে নেই, বাট আলটিমেটলি হেক্টর বেলারিন ইজ এ ডিসেন্ট প্লেয়ার। ওকে আর্টেটা প্রপারলি ইউটিলাইজ করেছে। খবর হচ্ছে আর্টেটাকে আনটিল অক্টোবর তোমার ইন্টারন্যাশনাল ব্রেক দেওয়া হবে টু টার্ন देयर ফর্ম অ্যারাউন্ড। হ্যাঁ, তোমার সেটা করতেই হবে, বিকজ মানে এই সিজনে আবার যদি প্রথম 2 মাস যদি এরকম বাজে পারফরমেন্স হয়, প্রথম দুটো ম্যাচ আমি ডিসকাউন্ট করছি বিকজ অনেক মিটিগেটিং ফ্যাক্টরস ছিল, বাট নেক্সট প্রবাবলি এরপর একটা ইজিয়ার রান অফ গেমস আছে আরো। মানে ম্যানচেস্টার সিটি ম্যাচটার পরে 7-8টা ম্যাচ আছে যেগুলোতে আর্সেনালের ভালো পয়েন্ট পিক আপ করা উচিত। সেটা যদি করতে না পারে তাহলে ডেফিনেটলি আর্টেটার পজিশন শুড বি আন্ডার। আগস্টে কি আর্সেনাল লিগে কোনো গোল করতে পারবে? আগস্টে? হ্যাঁ, আগস্টে মানে আগস্টে তো একটাই ম্যাচ বাকি আছে, তো সেটা তো ম্যানচেস্টার সিটির সাথে। তো সে টটেনহাম তো দেখিয়ে দিয়েছে কি আমার করে মনে হয় খেলতে একটা গোল হয়ে যাবে কালকে একটা গোল হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আমার কটা লাস্ট গোল উল্টো দিকে হবে সেটা বলা যাচ্ছে না। আমার আমি একটা ভালো পড়েছিলাম, একজন আর্সেনাল ফ্যান, গ্যালোস জিমেরি বলা যায়, ওই ওয়েস্ট ব্রম ম্যাচটার পরে বলেছিল যে দিস উইল বি ওয়ান অফ দ্য 2-16 স্কোর লাইনস দ্যাট আর্সেনাল উইল বি ইনভলভড ইন দিস উইক। এবার একটা গ্যালোস হিউমার। আমার একটা সিম্পল প্রেডিকশন চাই, আর্সেনাল এই সিজন টপ 6 ফিনিশ করছে। টপ 6, আমি টপ 4 কথা বলছি। করা উচিত 4, আমি 4 ধরে রাখলাম। এদিকে যদি টটেনহাম আর ভিলা আছে, ওইদিকে আরো আমার মানে চাপ ফিনিশ করছে কিনা বলা মুশকিল, বাট আমি বলবো যে টপ 6 যদি ফিনিশ না করে দ্যাট উইল বি আ ফেলিয়ার। মানে এই টিম নিয়েও কিন্তু টপ 6 ফিনিশ করা উচিত। হ্যাঁ, এনিওয়েজ, তাহলে আজকে আমরা রোনাল্ডো, এমবাপ্পে, আর্সেনাল শেষ করার আগে জাস্ট লাস্ট একটা সুপ্রদীপের জেনে খুশি হবে যে হাকান ডি ব্রুইনের দল এখন, আমি যে দলটাকে গতবার বলেছিলাম যে সেরা খেলেছিল, সেই জাকাগনির বেরোনার কাছে এই মুহূর্তে ফার্স্ট হাফের 1 গোলে পিছিয়ে আছে। ঠিক আছে, দেখা যাক ডি ব্রুইন সেকেন্ড হাফে ম্যাচটা ঘুরে দিতে পারে কিনা। আচ্ছা, আজকে আমরা এমবাপ্পে, রোনাল্ডো, আর্সেনাল, চ্যাম্পিয়ন্স লিগ সবকিছু নিয়ে ডিসকাস করলাম, ফ্রম দ্য টপ অফ দ্য ফুটবল টু বটম অফ দ্য ফুটবল সবকিছু নিয়ে। আমি ভিভ আর সমজিৎ দাকে থ্যাংক ইউ বলবো আসার জন্য। এত রাত্রি পর্যন্ত জেগে থাকার জন্য ফ্রাইডে নাইটটা তোমাদের নষ্ট করলাম। লাস্টে একটা বিলো দ্য বেল্ট কমেন্ট হয়ে গেল প্লিজ, তো বটম অফ দ্য ফুটবল আবার কি এখানে? আর্সেনাল, চ্যাম্পিয়ন্স লিগ, রোনাল্ডো আর এমবাপ্পের মধ্যে একটু দেখো, ইউনাইটেড ফ্যান আমি একটু তো খোঁচা দেবোই আর্সেনালকে, এটা নিয়ে তো কোনো নেই। আমি আজকে তোমাকে অনেকগুলো কমেন্ট লাইক করে দেখেছিলাম যে এবার ইউনাইটেড বুঝবে যে আরবিপি কে যখন কিনেছিল কেমন লাগে। তো এইসব আমরা দেখে সকাল থেকে আমার তো নজরে ছিল এইসব।
এটা তো আমার সকাল থেকে নজরে ছিল। না, তো আমি ভিভ এবং সমজিৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে হ্যাঁ। আসার জন্য, এবং আমরা আশা করব যে ভবিষ্যতেও তোমাদেরকে এরকম ভাবে আমাদের সাথে পাবো। এটাই থাকবে। ওকে, থ্যাংক ইউ। Thank you. It was a Thank you, pleasure. thank you.